উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 6। আজ আকাশ মেঘলা, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। না বেশি না কম, ইলশে গড়ি যাকে বলে আর কি। এই মুহূর্তে ঠান্ডা বাতাসও লাগছে পৌষের। গরম গরম খিচুড়ি খাওয়াই যায়, কিন্তু না, তৌসিফ তাকে শান্তিই দিচ্ছে না। এখনই রেডি হতে বলেছে ওকে। পৌষ এত করে বলেছে কোথায় যাবে, কোনো উত্তর নেই। শেষে হাল ছাড়ল পৌষ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আর চোখে একবার তৌসিফকে দেখে নিল। তৌসিফ সাহেব আজ খুবই ব্যস্ত। আপ টু টো সে আজ পিটফাট হচ্ছে, যদিও এটা সে বরাবরই থাকে। হঠাৎই সে ওয়াশরুমে ঢুকলো। মিনিট এক যেতেই ওখান থেকে চেঁচিয়ে উঠল, হানি। আচমকাটাকে পৌষ ভয় পেয়ে গেলেও নিজেকে সামলালো। বুঝে ওঠার আগে পুনরায় তৌসিফ ডাক দিল, পৌষরাত। রুম থেকে উত্তর দিল পৌষ, কি হয়েছে, কি চাইছেন আপনি? তৌসিফ হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে এলো। পৌষ অবশ দৃষ্টিতে ফেলতেই তৌসিফ অল্প গরম হওয়া স্বরে জিজ্ঞেস করলো, এটা কি? পৌষ উকি দিয়ে দেখার চেষ্টা করলো। তৌসিফের হাতে তার স্কিন কেয়ার করার কিছু একটা। পৌষ একটা ছোট্ট ঢোক গিলল। লোকটা কি রেগে যাবে? তৌসিফের উত্তর না পেয়ে ছোট্ট করে ধমকে দিল, কথা বলো। পৌষ 2 পা পিছিয়ে গেল। তৌসিফ বরাবরই তার স্কিন নিয়ে সেন্সিটিভ। তার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ডার্মাটোলজিস্ট দিয়ে কনসাল্ট করা। এটা একদমই নতুন নতুন ময়শ্চারাইজার। নতুন একটা প্যাকেট অব্দি খোলা হয়নি, অথচ এখন খুলতেই দেখলো সাইড থেকে একটু নেই। এই কাজ করার সাহস এই বাড়িতে কারো নেই। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? কে ধরেছে এটা? ধরেছে বলে ভুল হবে, রীতিমতো চিনিমিনি খেলা হয়েছে। পৌষ একটু কাছে মাঝে মুখ করে তাকালো। তৌসিফ হাতের কাছের কৌটোটা পাশে রেখে এগিয়ে এলো। অল্প রাগের সঙ্গে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো, কি করেছ? পৌষ চুপ রইল না, মুখ খুলে বলে উঠল, একটু টেস্ট করেছিলাম। তৌসিফ ফাটা চোখে তাকালো, অসহায় দৃষ্টি ফেলে বলে উঠল, এটা টেস্ট করার কিছু? ওই একটু মন চাইল। আপনার কম পড়লে কি? একদিন একটু কম লাগালে কী বা হবে? আসলে স্মেলটা এত সুন্দর, সাথে ফ্লেভারটাও ভালো, তাই সহ্য করতে পারলাম না, একটু খেয়েই নিলাম। ভালোই ছিল, বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। তৌসিফ বড় বড় চোখ করে তাকিয়ে রইল, সন্ধিহান গলায় প্রশ্ন করল, আগে পরে আরও খেয়েছ? পৌষ মাথা নাড়ালো ভদ্রতার সহিত। একবার ভাবলো তৌসিফ বুঝি রেগেই গেল, কিন্তু কপাল ভালো বলে কথা। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে নিল, পাশে বসাই মাথায় হাত রেখে বলল, মেডিসিনগুলো ঠিকমতো নিচ্ছ তো? চোখ বড় বড় করে তাকিয়ে বস ফটাফট বলে উঠল, রোজ খাই, সকালে 2টো, রাতে 3টা। দুপুরেরটা এই তো মাঝে মধ্যে মিস যায়। মিথ্যা কথা মাঝে মধ্যে শুনলেই বোঝা যায়। পৌষের কথা ধরনও তাই। তৌসিফ হতাশার শ্বাস ফেলে বলল, তুমি তো জানো তোমার আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, তবুও কথা শোনো না কেন? কেন নিচ্ছ না মেডিসিন? পৌষ চোরের মতো ধরা পড়ে মুখটা চোরের মতোই করল। এখন ভাই ভাব আর কাজের তো মিল দরকার। ক্লাসে ভাব ও কাজ বাংলা বইতে পড়েছে পৌষ। ভাবের সাথে অবশ্যই কাজের মিল দরকার, তাহলে বাস্তবায়ন ঘটবে কিভাবে? এখন তো বড় গলায় ডাকাতের মতো কথা বলা যাবে না। পৌষ তবুও বলল, ওটার জন্য শুধু মাথা ঘোরা একটু একটু যা গেল তো ফেসে। বসা থেকে সোজা উঠে দাঁড়াতেই তাও মাথা ঘোরানটি দেয়। তৌসিফ ওর হাতটা ধরলো, মুঠোয় পুরে বলল, মাটি চক এসব জিনিস অনেকের খেতে মন চায়, জানো এর কারণ কি? পৌষ মাথা নাড়ল, সে জানে না। তৌসিফ বলল, এক হয় যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে, তখন মুডের উপর ডিপেন্ড করে এসব উটপুট কিছু খেতে মন চায়। কথা হলো তুমি তো আমার বাবুর আম্মু এখন হচ্ছ না, হবে একদিন। একদম মুখের উপর প্রতিবাদ। তৌসিফ এখন যথেষ্ট সিরিয়াস, তাই গম্ভীর কণ্ঠে বলল, তোমার কারণ হলো 2 নাম্বারটা, আয়োডিন ডিফিসিয়েন্সি। থাকলেও মানুষ এসব খেতে চায়। তোমার স্টেজ হাই পৌষরাত, মেডিসিনগুলো প্লিজ কন্টিনিউ করো, এইভাবে সমস্যা বাড়বে। বিশ্বাস করো আমাকে, তুমি কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে গেলেও আমি হাসপাতালেই রাখবো তোমাকে। তোমাকে আবার সুস্থ চাই একদম, বুঝেছ? পৌষ মাথা নাড়ল, মানেও বুঝেছে, না বুঝে উপায় নেই, বুঝতে তাকে হবেই। এসব মাটি জাতীয় কিছু দেখলেই তার খেতে মন চায়, খুব করে মন টানে। তৌসিফ ওকে বুঝিয়ে শুনিয়ে এবার কিছুটা নরম হলো। নরম সুরে এসব বুঝলে পৌষ কানে তুলবে না কাদা হলো। পৌষ মাথা নেড়ে বোঝালো ও বুঝেছে। তৌসিফ এই দফায় বউকে কাছে টেনে নিল, চুলগুলো হাতটা দিতে দিতে বলল, তাড়াতাড়ি তৈরি হও হানি। পৌষ চটকে মেরে হাত সরালো, নিজেও সরতে সরতে মিনমিন করে বলল, এতক্ষণ ভেঙচি দিয়ে এখন ঢং আলগা পিরিত দেখাই। তৌসিফ শুনলো তবে কিছুই বলল না, নিজে যথাসম্ভব সুন্দর করে তৈরি হলো। পারফিউম দিতে দিতে চারদিক মাতোয়ারা করে ফেললো যেন। পৌষ কোনো মতে হিজাব পেতেই বিছানায় বসে রইল। আর চোখে বিরক্তি হয়ে তৌসিফের রং ঢং দেখলো একটু। বেশ খানিক সময় পর রেডি হলো তৌসিফ। পকেটে মানিব্যাগ ঢুকাতে ঢুকাতে বলল, লেট হচ্ছে তো হানি, তাড়াতাড়ি করো। পৌষের মন চাইলে তৌসিফের ওই সুন্দর মুখখানা খামচে ধরতে। ব্যাটা খাবিস বলে কি, পৌষ নাকি লেট করছে, বাটপার কোথাকার।
মিনমিন করতে করতে পোষ উঠে দাঁড়ালো। তৌসিফ জুতা পরতে বসেছে। পোষ পা ভেঙে বসতেই ওর কোলে পা তুলে দিল তৌসিফ। এটা যেন তার বোধ অভ্যাসে পরিণত হয়েছে। জুতা পরতেই তৌসিফ উঠে দাঁড়ালো, বউয়ের হাত ধরে বলল, চলো। সুহা বাসায় রাগে ফুঁসছে, বিয়েও কিছুতেই করবে না। এতটা বছর এখানে কেন আছে? এই তৌসিফের জন্যই তো। সুহা মাথা পেতে বদনাম নিয়েছে, তু শব্দ করেনি। এই সংসার ও নিজ হাতে সামলাচ্ছে। 2 দিনের মেয়ে পোষ উড়ে এসে জুড়ে বসেছে, এক থাবায় সংসারটা আঁচলে বেঁধে নিয়েছে। সুহা টু শব্দ করার সুযোগ পায়নি। মানুষ হারালো, সংসার হারালো, এখন সে সেই বাড়িটাও ছাড়তে হচ্ছে। মাথা চেপে ধরে গুঙ্গিয়ে ওঠে সোহা। মিনু ভয় পেয়ে গেল, দৌড়ে এসে ভয় পেয়ে ডাকলো, আপা যা এখান থেকে। তোমার কি হয়েছে আপা? যা বলছি। মিনু চায় না, এটা তার অভ্যাস, টের প্রকৃতির সে। সুহা নিজের মাথা টুকরে দিতে দিতে বলল, বিয়েটা আটকাতে পারিনি। তৌসিফ হাতছাড়া হলো। কেন হলো? আমি কেন পেলাম না ওকে? এত আদর যত্নে রাখলাম, তবুও পেলাম না। কেন পেলাম না? কি নেই আমার? ওই মেয়ে থেকে 1000 গুণ সুন্দর আমি। ও কেন মোহে পড়ল না? তৌসিফ। সোহার পাগলিটে কথায় মিনু চমকে তাকালো, অবাক স্বরে প্রশ্ন করলো, মামাকে তুমি ভালোবাসো আপা? সোহা চিৎকার করে বলল, ও কেন বোঝে না? কেন না? মিনু হতবাক হয়ে গেল, সেভাবে বলে উঠল, তোমাদের না বাবা এক? সোহা মাথা তুলল, রাগে হিসে সে বলল, এক না, এক না, এক না। তৌসিফের বাবা আমার বাবা না, কিচ্ছু না সে আমার। আমি আমার মায়ের আগের ঘরের সন্তান। তৌসিফের বাবাকে মিথ্যা মা বলেছিল। আমি ঐশী না, ঐশী ছিল তৌসিফের বোন, ও মারা গিয়েছে। মা আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সম্পদের জন্য। কিভাবে যে মন দিলাম, সব লোক ত্যাগ করে তাকে চাইলাম। কিচ্ছু পেলাম না আমি, কিচ্ছু না। হঠাৎই যেন সোহা পাগল হলো, কান্নার মাঝে উঠে বসলো। মিনু হতভাগ প্রিমুট্ট হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। সোহা তখনও বিড়বিড় করছে, ও কিছুতেই বিয়ে করবে না। তৃতীয় বউ হতে তার কোনো সমস্যা নেই, যদি সামনে পুরুষ তৌসিফ তালুকদার হয়। তৌসিফের গাড়ি নিজের বাড়িতে থামতে দেখে পোষ লাফিয়ে উঠল। এদিক ওদিকে তাকিয়ে এক দৌড়ে গাড়ি থেকে নামতে দিলেই তৌসিফ ওর হাত টেনে ধরল। অসহায় দৃষ্টি ফেলে তাকাই পোষ। পোষ সামনে তাকিয়ে বউয়ের হাতে চুমু দিয়ে বলে, একসাথে যাব। হঠাৎই পোষ বলে উঠল, কিছু আনলেন না? তৌসিফ না বুঝে বলল, কি আনবো? আজব কথা বলেন মিয়া, প্রথমবার শ্বশুরবাড়ি এলেন, কিছু তো আনবেন। এত টাকা খরচ করে কিপটামুখ কিপটা আপনি, মিষ্টি আনতেন, নাক রাখলেন না আমার। বলে মুখ কুচকালো। তৌসিফ পাত্তা দিল না, বলল, আমাকে চুমু দাও। পোষ কিটকিট করে উঠল, হ্যাঁ এটাই তো আছে, সরুন বের হতে দিন। তৌসিফ ছাড়লো, নিজেও বের হলো। এক দৌড়ে বাড়িতে ঢুকলো পোষ। গেটে দাঁড়িয়ে সকলে। এক ধাক্কায় চাচির বুকে পড়ল পোষ। চাচি কেঁদে উঠলেন। বাড়ির বড় মেয়ে, এই যে কত আদরের তা সবাই জানে। দায়িত্ব আর ও কিছু ওয়াদা পালনে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ছিল না সিদ্ধান্ত। মায়ের মন সন্তানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, সে সুখে আছে, ভালো আছে। 2 চাচা আর হেমন্ত মিলে তৌসিফকে এগিয়ে নিয়ে এলো। বাড়িতে ঢুকেই শ্রেয়ার কাছে গেল পোষ। এরা যেন 2 বোন। পোষ শ্রেয়ার পেটে হাত রাখলো, ঠোঁট উল্টে বলল, নড়ে না? নড়ে তো। ওকে বলো ফুপি এসেছে ওর। তুই বল, তার আগে বল জামাই কই? পোষ আশ্চর্য হয়ে বলল, তোমরা জানতে? ওমা, জানবো না? বাড়িঘর ডালা দিয়ে ভরিয়ে ফেললো। চোখ কপালে তুলে পোষ বলল, ডালা? ওই যে। আঙ্গুল দিয়ে দেখাতেই পোষ তাকালো, মাথায় যেন বাজ পড়ল তখনই। 2 পাটি দাঁত বের করে তৌসিফের পানে তাকালো পোষ, অথচ তৌসিফ তাকাতে পারল না। তাকে ঘিরে ধরেছে তার শালাশালিরা। শ্বশুরবাড়িতে তৌসিফ এসেছে, শুধু শ্বশুরবাড়ি বললেও যেন অপরাধ বনে যাচ্ছে। তার ফুপির বাড়ি এটা, সেই ফুপির একমাত্র মেয়েকে বউ করেছে তৌসিফ। এই এক কারণ দেখিয়ে বউ তাকে প্রায় সময়ই মামাতো ভাই বলে উত্ত্যক্ত করে। তৌসিফের তখন মনটা চাই বউকে কামড় দিতে। 2 বউ, দুষ্টু বউ। আপাতত তৌসিফের অবস্থানে খাওয়ার টেবিলে। কাণ্ড কারখানার শেষ নেই এদের, বলা বাহুল্য। হালের প্রথম লাঙ্গল যেদিকে যাবে পরেরটাও সেদিকেই যাবে। এই যেমন তৌসিফের বউ পাজি, তার ভাই বোনগুলো পাজির পা ছাড়া। আস্তে আস্তে পর থেকে টই টই করেই যাচ্ছে। এদিকে তৌসিফের আশেপাশে ত্রিসীমানায় তার বউ নেই। এতক্ষণ জ্যৈষ্ঠ আর চৈত্র তৌসিফ থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলছিল। তাদের পছন্দ নয় এই দুলাভাই। গম্ভীর মুখওয়ালা এক বিরাট পুরুষ, তার নামে কম কথাও তারা শোনেনি তারা। তাই তো না জেনে না শুনে একটা মানুষের উপরেও মানুষের বিরক্তি অথবা রাগ জন্মায়। শোনার কথা কান্না দেওয়াই বোধহয় উচিত। জ্যৈষ্ঠ আর চৈত্র 2 ভাই যখন তাদের আবার মুখ ভরা হাসি দেখালো, তার পূর্বে উচ্ছ্বাস দেখালো, তখনই বুঝে গেল তাদের পৌষ আপা ভালো আছে। মানুষকে দেখলেই বোঝা যায় সে আসলে মিথ্যা হাসছে নাকি মন থেকে হাসছে। পৌষ মন থেকে হাসি খুশি, এটা কারো বুঝতে বাকি নেই। এটা দেখলেই যেন বড় চাচা শাস্তাক করলেন, বুকের পাথর চাপা দিয়ে মেয়েটাকে তৌসিফের হাতে তুলে দিয়েছিলেন। তৌসিফ যখন প্রথম প্রস্তাব পাঠালো তখন মোটেও তিনি রাজি হতে পারেননি, কিন্তু আদিত্যর ব্যাপারটা সামনে আসতেই সব কেমন ঘোলাটে হয়ে গেল।
তৌসিফ তালুকদার সাক্ষাৎ করতে ডাকলো। অতপরই কলিজার টুকরো ভাতিজিতে তিনি হাত ছাড়া করলেন। আর যদি পৌষের মুখে এই হাসি না থাকতো তাহলে কোনোদিনও নিজেকে মাফ করতে পারতেন না তিনি। কতজন তো এখনো বলে সে নাকি মা বাবাহীন এতিম মেয়েটার প্রতি জুলুম করেছে। কথা শুনে আগে পিছিয়ে কিছু বুকে তখন তীব্র ঝড় উঠে যায়, যা আজ তার থেকে হয়তো আর উঠবে না। ইনিমিনি দুলাভাই পছন্দ হয়েছে, মিশতে তাদের খুব বেশি একটা সময় লাগেনি। এই তো 2 মিনিট লাগলো। আপাতত তারা দুলাভাইয়ের কোলে 2 পাশে বসে আছে। পিয়া হাতে একটা বোল নিয়ে এগিয়ে এলো। দেনামোনা করতে করতে বলল, দুলাভাই হাত ধোবেন না? তৌসিফ সম্মুখে তাকালো। প্রসন্ন কপাল তার, কুটি কুটি সব শালি শালাগুলো তবুও মানানসই। পিহা দাঁত বের করে হাসলো। তৌসিফ হাত বাড়িয়ে দিল। পিহা পানি ঢালতেই চৈত্রও এগিয়ে এলো। চৈত্র বরাবরই ভাইকে অনুসরণ করে, সেও বলে বসলো, রইল না। এগিয়ে এসে ধরধরি করে হাত ধোয়ালো ওর। বড় আর ছোট চাচি একে একে খাবার টেবিলে পরিবেশন করলেন খাবার। চাচিরাও এগিয়ে এলো ততক্ষণে। ইনিমিনিকে কোল থেকে সরানো গেল না। ওর মা চোখ গরম করে দেখালো, তবুও দুটো নড়ল না, কারণ তাদের আশকারা দিয়েছে খোদ তৌসিফ। বাচ্চা কাচ্চা তার খুবই প্রিয়। এভাবে কোলে দুটো নিয়ে বসে থাকতে ভালোই লাগছে। কিউট কিউট সফটের মতো বাচ্চা দুটো, কথাও বলে মুখে মুখে, ভালোই লাগে। পোষ ওদের আশেপাশেও নেই, কোথায় যে আছে আল্লাহ মালুম। এক মুহূর্তের জন্য ও বউ ছাড়া চলছে না আর। খেতে বসেও যেন মুসিবত, একের পর এক খাবার দেওয়া হচ্ছে তাকে। হেমন্ত এতক্ষণে বাসায় ফিরল। কুমিল্লা থেকে রসমালাই এনেছে, সেটাই আনতে গিয়েছিল ও। হেমন্তকে দেখে শ্রেয়া উঠে গেল, পানি দিয়ে এলো। হেমন্ত মিষ্টি হেসে পানি খেলো। টেবিলে বসতেই চোখ জোড়ানো দৃশ্য চোখে পড়ল। তৌসিফ ইনিমিনিকে মুখে তুলে খাওয়াচ্ছে। ইহা জ্যৈষ্ঠ আর চৈত্র তাকে ঘিরে বসা, সবগুলোই খাচ্ছে। পোষ এদিকে নেই। হেমন্ত এদিক ওদিকে তাকালো, তবে দেখা মিলল না। শ্রেয়া ওর দৃষ্টি বুঝে বলল, কি পোষ আছে রুমে? সে এগিয়ে ঢুকলো আর বের হয়নি। খাবে না? কিছু তো বললো না। আচ্ছা তুমি বসো, নড়বে না, আসছি আমি। হেমন্ত উঠে গেল। পোষের রুমে ঢোকার আগে আজ নক করলো। পোষ উকি দিল। বারান্দায় ছিল সে, ভাইকে দেখেই ডাকলো, হেমু ভাই। হেমন্ত পা বাড়ালো, রুমে ঢুকিয়ে বলল, নিচে চল। নক করলে যে? বড় হয়েছে না আমার বোন? চলো। যাব না। কেন? কেউ পাত্তা দেয় না। এত সাহসকার সবার, বলে আঙুল গুনে গুনে অভিযোগ করলো। আষ্টি থেকে তৌসিফ তৌসিফ করে একজনের যান গলায় আটকে যাচ্ছে। কই এতদিন পর পৌষ এসেছে, তাকে কোলে তুলে নাচবে, কিন্তু তা না, ব্যস্ত জামাই নিয়ে। থাক তাহলে সবাই। হেমন্ত চুপচাপ অভিযোগ শুনল। বোনের হাত ধরে বলল, এই যে ভাই, পাত্তা দিচ্ছি, চল। পৌষ হাঁটা দিল ভাইয়ের পেছনে। টেবিলে যেতেই ওকে নিয়ে বসলো। তৌসিফ তখনও খায়নি। শালিদের খাওয়ালো এতক্ষণে। ইনিমিনি আর খাবে না, তাই চুপচাপ করে মুষ্টে নেমে গেল। বিহাও আর খাবে না। হেমন্ত পৌষকে নিয়ে বসতেই চাচি নতুন প্লেট দিতেই চাইলো তৌসিফকে। তৌসিফ হাসলো অল্প, বলল, এটাতেই খাচ্ছি, সমস্যা নেই। চাচিরা অবাকই হলেন। পৌষ পিস পিস করে শ্রেয়ার কানে বলল, দেখলে আমার জামাই কত ভালো? শ্রেয়া চাপা হেসে বলল, দেখলাম। পৌষ খাবার খাওয়া শুরু করলো। তৌসিফ দেখলো ওদের ভাই বোনদের খাওয়া ভিন্ন। এক একজনের প্লেটে এটা ওটা পাস করছে। ভালোবাসা তাদের ভিন্ন। বউকে আজ তৌসিফের জোর করাতে হলো না, হেমন্ত সহ বাকিরা ঠেলে খাওয়াচ্ছে। চাচি মাছ থেকে 1 প্লেট খাবার ফ্রিজে রেখে বলল, রাতে খেয়ে নিস। পৌষ মাথা নাড়ল। তৌসিফ নিজের প্লেটে আধ খাওয়া কাবাব পৌষের মুখে দিল। পৌষ খেতে খেতে বলল, আপনার আর কিছু লাগবে? তৌসিফ না করলো। হেমন্ত উঠতে উঠতে বলল, দই দাও আম্মু। দইয়ের নাম করে পদে পদে মিষ্টির আইটেম সাজানো টেবিলে বসালো ওরা। তৌসিফ এসব খুবই কম খায়, সুগার সে অ্যাভয়েড করে, তবুও রসমালাই খেলো দুটো। ইনিমিনি তখন আবার গোলজোরে বসেছে। চৈত্র মাঝে বলল, দুলাভাই চলুন বাড়ি ঘুরে যাই। তৌসিফ 2 হাতে 2 শালিকে কোলে তুলে নিল। তার এখন হাঁটা দরকার। ওরা যেতেই চাচি চেপে ধরল পৌষকে। পৌষ অবাক চোখে তাকিয়ে বলল, কি? শ্রেয়া গলা কাকারি দিয়ে আস্তে করে বলল, তোরা ঠিকঠাক আছিস? পৌষ অবুঝভাবে বলল, মানে মানে জামাই ঠিক? আবার জিগাই, জামাই আমার 1 নাম্বার, নাম্বার 1 শাকিব খান। শ্রেয়া ওর মাথায় কাটটা মারল, চিমটি কেটে বলল, মানে তোরা কিছুমিছু করছিস? পৌষ বুঝল, লজ্জাও পেল, উঠে দাঁড়িয়ে বলল, শ্রেয়া সহ চাচিদের মুখে হাসি দেখা গেল। শ্রেয়া হাসি মুখে বলল, তৌসিফ ভাই বাচ্চা পছন্দ করে অনেক। সময় ভালো নেই একটা। পৌষের হঠাৎই মনে পড়ল তাইফ আবার কথা। সেই বিয়ের প্রথম দিন শুনেছিল সে এটা। দুপুর গড়িয়ে সময়টা বিকেল। বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে তৌসিফকে দেখালো তার শালাশালিরা। ইনিমিনি এখন কোল ছেড়ে দুলাভাইয়ের আঙুল ধরে হাঁটছে, দুটো 2 পাশে। তাদের তোতলা তোতলা কথা শুনে তৌসিফকে ভালো লাগছে। মন চাইছে দুটোকে বুকে দিয়ে রাখতে। বাচ্চা দেখলে তার কেমন লাগে? তার নিজেরও এই বয়সে বাচ্চা থাকা দরকার ছিল।
আদর যত্নে ফুলিয়ে রাখত তৌসিফ। বাইরের মানুষের সামনে রাগী বদমেজাজি মানুষটা যে আসলে কতটা নরম তা বাড়ির লোকজন ছাড়া কেউ জানে না। পিহা সাইডে যাতায়াত্রে চৈত্র ডাক দিল, পিহু এদিকে আয়। হিমু ভাই দেখলে বকবে। তৌসিফ তখন এদিকেই দিয়ে গেল। পোস্টের বাড়ির পেছনের দিকটা এটা মূলত শেষ সীমানাও বলা যায়, কিন্তু বাউন্ডারিতেই কাটা তার দিয়ে বেড়া দেওয়া। বেড়ার পাশ ঘেঁষে অসংখ্য গাছ লাগানো, সবগুলো হাবিজাবি গাছ। তৌসিফ একটু কৌতূহল গলায় জিজ্ঞেস করল, এখানে এরকম করা কেন? দেওয়াল টেনে দিলেই হয়। জ্যৈষ্ঠ ভাবুক হলো, আনমনে বলল, একবার তো এই টানা হলো, কিন্তু কাজ ধরলেই তারা চিল্লাপাল্লা শুরু করে। পৌষাপা সেবার ওনার ছেলের মাথা ফাটিয়ে দিল। এরপর থেকেই লেগে থাকে ওরা। তাই তো হিমু ভাই তারা দিয়ে বেড়া দিল, আর গাছগুলো পোষ আবার লাগিয়েছে। তৌসিফ দেখল বিছুটি পাতাসহ কাঁটাযুক্ত গাছগুলো এখানে লাগিয়েছে। তৌফিক বুঝে নিল তার বউ একটা পিছু। ইনিমিনি হেল দুটো দেখে চৈত্র বলল, কিরে ঘুমাবি? দুটোই মাথা নাড়ল। তারা ঘুমাবে না। চৈত্র ওদের কাছে আস্তে আস্তে বলল, চল দিয়ে আসি ভেতরে। চোর দুটো জেগে আছে কেমন ফাইটটার মতো। ইনিমিনি তবুও যাবে না। তারা তৌসিফের হাত আঁকড়ে ধরল। দুটোকে টেনে কোলে তুলল তৌসিফ। চৈত্রর দিকে তাকিয়ে বলল, চলো ভেতরে যাই। ওরা মাথা নাড়ল। ভেতরে ঢোকা মাত্রই খেয়াল করলো তৌসিফের কাঁধে মাথা গুজে দুই বোন কমে কাদা। তৌসিফ পুলকিত হলো। তার ভালো কাজ করলো জানো। কোল ভরা বাচ্চা কাচ্চাই না মানাই তাকে। এই বয়সে এখন খুব করে দরকার বাচ্চার। মন ভরা বউ আর কোল ভরা বাচ্চা, সুখের একটা জীবন, আর কি চাই। পিয়াচক ছোট চাচিকে ডেকে আনতেই তিনি অস্থির হলেন। নতুন জামাইয়ের কোলে মেয়ে দুটো ঘুমে কাদা। তৌসিফ হাসি মুখে প্রস্তাব দিল, কোন রুমে রাখবো আমাকে দেখিয়ে দিন, রেখে আসছি। চাচি বিব্রতই হলেন। পিহা রুম দেখালো। তৌসিফ পিহার সাথে যেতেই পেছন থেকে মানুষগুলো যেন কথা ছাড়ালো। ছোট চাচি তো বড় চাচিকে বলেই ফেললেন, দেখলে না পা, বয়স বা অতীত দেখে মানুষ চেনা যায় না। পৌষের মুখ দেখেই আমি বুঝেছিলাম ও সুখী আছে। তৌসিফ খারাপ মানুষ না। লোকমুখে শোনা কথায় কান না দেওয়াই উত্তম। বড় ভাই যা বলেছিলেন ঠিকই বলেছে। সোনার কপাল আমার পৌষের। বড় চাচির মুখটা হাসি হাসি। স্বামীর মুখে কথা বলেন না তিনি, তবুও পৌষের কথা তুলেছিলেন। কথা তার একটাই ছিল, পৌষ ভালো থাকুক, সুখে থাকুক, আর কি চাই। তৌসিফ ইনিমিনিকে বিছানায় শুইয়ে দিতেই তারা ওর হাত আঁকড়ে ধরল। তৌসিফ হাসলো মিষ্টি মুখ হয়ে। পা থেকে স্লিপার খুলে বিছানায় উঠে বসলো। মিনি হাত বাড়ালো, এর অর্থ কোলে তুলো আমাকে। ঘুম কাতরে মিনিকে কোলে তুলে হেলান দিল তৌসিফ। পাশেই ওকে ঘেঁষেই ইনি ঘুম। চৈত্র আর জ্যৈষ্ঠ উঠে বসলো। পাহারার দিকে আদেশ চলল আবদারের স্বরে, পিহু সোনা চাচিকে বল চা দিতে। পিহা উঠে দাঁড়ালো। বের হবে তখনই দেখলো হেমন্ত চায়ের ট্রেতে হাতে নিয়ে ঢুকেছে। পিহা ভাবলো এখন সেও আটা দিবে দুলাভাইয়ের সাথে, কিন্তু তার কপালে বুঝি আটা সয়। হেমন্ত গমগমে স্বরে বলল, পিহু সোনা চাচি ডাকে, যা তো। নিচের ঠোঁটটা বের করে হাঁটা দিল পিহা। হেমন্ত সবার আগে তৌসিফের হাতে চা দিয়ে বলল, সম্পর্কে কিছুটা ভাই হলো, এখন কিন্তু একদম সম্বন্ধী লাগে। অবশ্যই। চৈত্র আর জ্যৈষ্ঠও বলল, দুলাভাই কাল পদ্মায় যাবেন, সকালে ইলিশ ধরবো। তৌসিফ চায়ে চুমুক বসিয়ে বলল, আজ চলে যাচ্ছি, আবার আসবো তখন যাব। তোমার বোনকেও নিয়ে যাব, ওর এসবে ইন্টারেস্ট অনেক। তিন ভাই মুখ চাওয়াচাই করলো। পৌষকে আজ পিটালেও পৌষ নড়বে না। চালাক তৌসিফ তালুকদার কি জানে তা। তাদের মাঝে পিহা উকে দিল তার হাতে একটা ট্রে, একদমই হালকা কিছু নাস্তা তাতে। মা পাঠালো। ওদের সামনের দিকে তৌসিফ জিজ্ঞেস করলো, তোমার আপা কোথায়? পিহা বসে উত্তর করলো, ভাবির সাথে দুলাভাই, ডাকবো? তৌসিফ একটু ভেবে বলল, খেয়েছে? পিহার জানা নেই আপা খেলো কিনা, তাই মাথা নেড়ে বলল, না মনে হয়। তৌসিফ নিজে উঠে দেখত গত রাতের পর বউটা দুর্বল দুর্বল কিছুটা, না খেয়ে এখন আবার কোথায় জানি বসে আছে। বুকে মিনি হাতে থাকায় উঠে যেতে পারল না তৌসিফ। হেমন্ত অবশ্য দুইবার বলল মিনিকে তাকে দিতে, কিন্তু তৌসিফ দেয়নি। পিহার দিকে তাকিয়ে শুধু বলল, তোমার আপাকে খেতে বলে আসবে শালি সাহেবা। শালি সাহেবা ডাকটা শোনা মাত্র লজ্জা পেল পিহা। উঠে যেতে যেতে বলল, কেন নয় দুলা ভাই? স্ত্রীয়ার সাথে সেই যে ফুসু ফুসু শুরু হলো, এখনো থামার নাম নেই। পিহা দরজা ঠেলে ঢুকলো। দেখলো শ্রেয়ার বিছানায় শুয়ে আছে পৌষ, পাশে বসা শ্রেয়া। পিহা ঢুকে বলল, আপা দুলা ভাই তোমাকে খেতে বলেছে। পৌষ কপাল কুচকে বলল, কোথায় উনি? নিচে আছে, ইনিমিনি ঘুমালো, ওদের নিয়েই বসে আছে। আপা জানো দুলাভাই কত ভালো। পিহার চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস। শ্রেয়া কৌতূহলী গলায় বলল, কি কি বললো দুলাভাই যে এত ভালো হয়ে গেল? পিহা পা তুলে বসলো। হাতে থাকা কাঁচা পেয়ারা মাখা ওদের সামনে দিয়ে বলল, মিনিকে বুকে নিয়ে ঘুম পাড়ালো। কত সুন্দর সুন্দর কথা বলল। চৈত্র ভাই আর জ্যৈষ্ঠ ভাই বলেছে পর্দার পারে যাবে। দুলাভাই বলল,
আজ নাকি থাকবে না। ও আপার সাথেও থাকে না আজকে। প্রিয়ার চোখে মুখে উদাস আশাদীপ্ত। পোষ খিটমিট করে বলল, আগামী 1 সপ্তাহ আমি নড়ছি না। প্রিয়া দৌড়ে বেরিয়ে গেল। খবরটা দুলাভাইকে দিতে হবে। শ্রেয়া হাসতে হাসতে বলল, তুই এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবি? যতক্ষণ না ব্যাটা রাজি হয়। শ্রেয়া পেয়ারাই মুখে দিল একটা পিস। বলল, ভাগ্য করে পেয়েছিস পৌষ, যত্ন করে রাখিস। আমার বুকের ভেতরে রাখি তাকে ভাবি, একদম ভারী সিন্ধুকে তালা দিয়ে রাখি। সে আমার না পাওয়া সুখ, আকাশস্পর্শী প্রেম। শ্রেয়া খেয়াল করলো পৌষের 2 চোখ দুটো চিকচিক করেছে। পৌষের হাত ধরে বলল, সুখী হ। শ্রেয়া একটু থেমে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করি? এভাবে কেন বলো বলো? ওই কাজের মেয়েটা মানে যাকে নিয়ে এত বদনাম, তার আচরণ কেমন দেখলি? পৌষ ভাবুক হলো, সোয়ার আচরণ যে কোনো কালেই সুবিধার দেখেনি। শ্রেয়াই বলল, আমি তৌসিফ ভাইকে এখন সন্দেহ করতে পারি না তো পৌষ, কিন্তু বিনা কারণে এত বড় কোচ্ছনা রটালো। ওনার সৎপন সোহা ভাবি, অমন কিছু নেই, কিন্তু সোহা বা মিনু এদের প্রতি ওনার আচরণটা ততটাও বুঝি না আমি, যথেষ্ট নরম। কিন্তু প্রশ্ন করিস নি তুই? করেছি, উত্তর দেয়নি। দিয়েছে। একটু চুপ থেকে পৌষ বলল, উনি মেয়েবাজ পুরুষ না ভাবি, এটা আমি বলতে পারি। ভাবি তবে ওই মেয়ের সোহাও সুবিধার না। শ্রেয়া কিছু একটা ভেবে বলল, এটাকে বিদায় করতেই হবে। বলেছি আমি। কথাটা মিনমিন করে বলল পৌষ। দরজায় দাঁড়িয়ে তৌসিফ সবটা শুনল, মুখে একটা পাকা হাসি। বউটা কাল বড়সড় একটা সারপ্রাইজ পেতে চলেছে। তৌসিফকে দেখেই শ্রেয়া বলে উঠল, আরে দোলা ভাই, ভেতরে আসুন। তৌসিফ ঢুকেই বলল, রাতে কিন্তু চলে যাচ্ছি আমরা। পৌষ মুখ ঘুরালো। এর মানে জানা আছে তৌসিফের, চালাক পুরুষ সে, তাই বলল, আচ্ছা একটু দরকার, তোমার রুমে এসো তো। বলে দরজায় অপেক্ষা না করে চলে গেল তৌসিফ। পিছু পিছু পা ফেলে গেল পৌষ। রুমে ঢোকা মাত্রই দরজাটা আলগোজে বন্ধ করে দিল তৌসিফ। পৌষ ছটপট করে বলে উঠল, দরজা খুলুন। এই দরজা খুলুন মিয়া। যেই না দরজা খুলতে যাবে অমনি তৌসিফ ওর হাত টেনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, লাফালাফি করেছো কেন হানি? কথা শোনো। মানে কি? দরজা লাগালেন কেন? আহা, কি হলো? কিছু করব না। আজব, লজ্জা লাগে না আমার? কেমন দেখালো এটা? চাচারা বাসায়, তাদের সামনে দরজা কেন লাগালেন আপনি? তৌসিফ মাথায় এতক্ষণে কথাটা ঢুকলো। বক্র হেসে 2 হাতে পৌষের গাল ধরল দুটো। অতি সতর্পণে ঠোঁটে চুমু দিয়ে দিল একটা। ব্যাস, ঠান্ডা পৌষটা। সুযোগটা লোভে নিল তৌসিফ। পৌষের মুখে লেপটে দিয়ে মধুময় সুধা। বোধারা হলো পৌষ। মুখ লুকালো তার পুরুষটার বুকে। 2 হাতে আগলে নিয়ে এলো তৌসিফ। প্রশ্ন করলো, আরেকবার হবে? হুম। হোয়াই হানি? তৌসিফ হাসলো, পিস করে বলল, আমার লজ্জাপতি। মাথা বন্ড সবই আপাতত খারাপ হয়ে আছে পৌষের। রাগে দুঃখে কান্না পায় ওর, কিন্তু কাঁদে না। তৌসিফকে এত করে বলেছে ও থাকবে আজ, কিন্তু এই মহালোক মানতে নারাজ। পৌষও আর মানাতে নারাজ। কতক্ষণ তুলু তুলু করবে আর? মানুষের বিবেক থাকা উচিত। এতদিন পর বাবার বাড়ি এসেছে, থাকাটা মাস্ট, কিন্তু হাই কপাল। এই কপালে জুটেছে তালুকদার বাড়ির ছোট ছেলে। কপালটাকে মাঝের মধ্যে মন চায় প্রসন্ন ভাবে নিজে চুমু দিয়ে, আবার মাঝের মধ্যে মন চাই ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করতে। কি এক কাণ্ড, শালার কপালটাই খারাপ। দেখে দুঃখে এক জামাই জুটেছে। তৌসিফ বউকে দেখেছে অনেকক্ষণ যাবৎ। বউটা যেতে রাজি না, কিন্তু যেতে তো হবেই। কাল সোহার পাট চুকাবে তৌসিফ। সংসারে তার শান্তি চাই। বউ তার ভালো বন্ধ বোঝে, ভালো একটা সুযোগ বুঝে বাচ্চা কাচ্চা চাইবে তৌসিফ। যদি বউ রাজি হয় তাহলে তো সোনার সোহাগা, আর যদি এখন পড়তে চাই, বাচ্চা পরে চাই, তাহলে না হয় একটু ধৈর্য ধারণ করবে তৌসিফ। জীবনে সে তো ধৈর্য ধরল না। বাবা হওয়ার স্বাদটা না হয় আর কিছু বছর পরই পেল। ভাবনার জগৎ থেকে বের হলো তৌসিফ। দরদ মাখা কণ্ঠে বলল, এখন রুমে আসো যে, রাতে চলে যাব হানি। ভাই বোনদের সময় দাও এখন। আমি যাব না। কাট এক বাক্যে পৌষের। তৌসিফ কাটে হেলান দিয়ে বসা। ওভাবে থেকেই স্বাভাবিকভাবে বলল, ইটস ইম্পর্ট্যান্ট হানি, ট্রাই টু। না না না, আমি কিছুই বুঝবো না, যাব না। এই দফায় তৌসিফ উঠল। বউ তার এত জেদি হয়েছে। এসে ধরার আগে ছাদ করে উঠে পৌষ। তৌসিফ এক ছুটেও দিল না। ব্যাপারটা একজন পুরুষের গায়ে লাগার মতো হলো। তার মধ্যে সামনেজন স্বয়ং তৌসিফ তালুকদার। দাঁতে দাঁত চেপে অপমানটুকু গিলে নিল তৌসিফ, যা সে বিয়ের প্রথম দিন থেকেই গিলেছে। একটা টু শব্দ করে গিলেছে সে, শুধু মাত্র পৌষের জন্য। প্রথম হয়তো ভালোবাসা ছিল না, কিন্তু এখন তো তৌসিফ জান হারায় এই পৌষের মাঝে। তার রাগ জেদ সবটা শিরোধার্য। তৌসিফ পৌষের হাতটা জোর করে ধরে নরম স্বরে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে হানি। আমরা আবার আসবো, বলছি না আমি? তোতা পাখি আমার, না তুমি? ঝটকা মেরে হাত সরালো পৌষ। চোখ দুটো তুলে রাগে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। আপনার বিবেকও বাধে না এমন আচরণ করতে। বিয়ের ঠিক কয় মাস পর আনলেন এখানে? আপনিই বলুন। আজ সারপ্রাইজ। নিশ্চিত কোনো নাইটি ধরিয়ে দিবেন আমার হাতে?
রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাগুলো বলতে বলতে নিলেই সরচরে এক ধমক খেলো পৌষ। আই চুপ। আচমকা তৌসিফের গলার সুর বদলালো। তৌসিফ পৌষ বড় বড় চোখে তাকিয়ে তখনও। তৌসিফ পুনরায় ধমক দিয়ে, চোখ নিচে নামাও। ভয়ে মিয়ে গেল পৌষ। এই মানুষটার রাগ সে ভয় পায়, তাই যথেষ্ট সমীহ করেই চলে। তৌসিফের তোপের মুখে বারবার পড়েছিল পৌষ। ভয় তার বুকটা এখনও ধুকপুক করেছে। মাথাটা নামিয়ে গুটিয়ে নিল একদম। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালে ধরল কান্না আটকাতে, কিন্তু সেই কপাল বুঝি তার আছে। চোখ দুটো বেইমানি করে বসল। পানির ধারা গড়িয়ে পড়ল। তৌফিককে মন প্রাণ দিয়ে ভালোবাসে ও। তৌসিফ ছাড়া যে ওর গতি নেই তা খুব ভালো করেই জানা পৌষে। নিজেকে খুব সাবধানে তৌসিফের হাতে সঁপেছে পৌষ। তৌসিফ অবশ্য মান রাখে, যত্নে আগলে রাখে। পুরুষ মানুষের রাগ ঠেকাটাই স্বাভাবিক। এখনকার বিয়াদবির ফলে ধমকাটাও প্রাপ্ত তার। পৌষ জানে এটা, কিন্তু ওই যে ভয়, তৌসিফের ভয় তার আজও কাটেনি। তৌসিফ তাকিয়ে পৌষের পানে, ওর থেকে বেশি না, দুহাত দূরে বসা। চোখে মুখে ভয় তার, কিছুটা আতঙ্ক। তৌসিফ ধমকাটা শুরু দেয়নি। তার বিশ্বাস সম্পর্কে সম্মান জিনিসটা দরকার, একটু বেশিই দরকার। পৌষকে সম্মান করে তৌসিফ, স্বামী হিসেবে হোক বা বয়সের হিসেবে। তৌসিফ বড়, সেই সুবাদে এহেন উচ্চবাক্য বেয়াদব বই কি কিছুই না। মাঝের মধ্যে অবশ্য তৌসিফের নিজের উপরেই রাগ হয়। বিয়ের পরপরই পৌষের সাথে একদিন জঘন্য এক কাজ করেছিল সে। সেই থেকে হয়তো মেয়েটা ভয় পায় বেশি। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। তবে হ্যাঁ, এতটুকু ভয় কিন্তু সম্পর্কের সৌন্দর্য। এতটুকু ভয় প্রতিটা দাম্পত্য জীবনে দরকার। এটা সম্পর্কের মাধুর্য ধরে রাখে, এটা ব্যালেন্স হয়। চাইলে এখন বউকে বুঝিয়ে মানিয়ে নিতে সক্ষম তৌসিফ, তবে নিজের পায়ে কুড়াল মারার পাবলিক তৌসিফ না। গটবট পায়ে রুম ত্যাগ করলো ও। পৌষ নাক টানলো। মানুষটা কি বেশি রেখে গেল? পৌষ কি করবে? ওর যে মুখটা বেশি চলে একটু। এত বছরে তৈরি করা মুখ চাইলে কি আর কমানো চাই? সে তো জানে তার তোতা পাখি মন থেকে বলেনি, তবু রাগ কমলো না। নিজেকে অপরাধী ভাবলো পৌষ। মনটা বেজার হলো নিমেষেই। চোখের পানি মুছতেই দেখলো ইহা ঢুলছে। হাসি মুখে আপাকে দেখিয়ে বলল, বাইরে এসো আপা, নাস্তার জন্য ডাকে। তো দুলাভাই কি চলে গেছে? কই যাবে, দুলাভাই তো চৈত্র ভাইয়ের সাথে বসা। আমরা সবাই আছি, মা পিঠা বানিয়েছে, এসো তুমি। পৌষের বুকটা একটু হলেও শান্ত হলো। ও তো ভাবলো রাগে বুঝি জামাই তার ফুরুত হয়ে গেল। সুন্দর মুখে এক জামাই, যারা সব পৌষের ভয় লাগে কখন না উড়ে যায়। হাই, সে যে কি জ্বালা, তার নারী মন বই কেউ বুঝবে না। জামাইয়ে আলকে রাখলেও এক তপস্যার বিষয়, যা রোজ করে বেড়াচ্ছে পৌষরাথ তালুকদার। মাগরিবের আজান দিল মাত্র, চোখে মুখে পানি দিয়ে রুম ত্যাগ করলো পৌষ। চোখ দুটো ভালো করে মুছে নিল, যাতে কেউ বুঝতে না পারে। সবসময় অল্পতে বাড়ি মাথায় তোলা পৌষ এখন কান্নার লোক তো জানে। কেউ বুঝলেই জিজ্ঞেস করবে চোখ খোলার কারণ, তখন পৌষ কিভাবে উত্তর দেবে? নিজের হাতে পার্সটা নিয়ে বের হলো। ড্রয়িং রুমে ধুমছে আটা চলছে। সবাই বেশ খোশ মেজাজে আছে। পৌষের বুকটা ফেটে কান্না পায়। সে থাকতে চায় কিছুদিন, কিন্তু তৌসিফ মানবে না। একে তো থাকা হবে না, তার উপরে তৌসিফ উল্টে রেগে গেল। নাক টেনে উপস্থিত হলো পৌষ। জ্যৈষ্ঠ বোনকে দেখে বলে উঠল, আবার এখানে বসো। দেখো তোমার না ডিম পিঠা পছন্দের ডিম পিঠাটাও আজ ওর খেতে মন টানল না। মনটা তার আজকালই থাকেই না। তৌসিফ তার চুরি করেছে সেটা। ব্যাটা পাক্কা চোর একটা। ইনিমিনি তৌসিফের পাশে বসা। তৌসিফ শীত পিঠায় হাঁসের মাংস দিয়ে শালি দুটোর মুখে দিল। মিনি আপাকে ডাকলো, আপা আপা আতো না। ইনিও তাল মিলিয়ে ডাকলো। তৌসিফের পাশে বসায় সাহস পৌষের নেই। সবার সামনে যদি তার রাগ প্রকাশ করে তখন। হেমন্ত হঠাৎই খেয়াল করলো পৌষের হাতে ব্যাগ। কপাল কুঁচকে তাকালো ও, জিজ্ঞেস করলো বোনকে, কোথাও বের হচ্ছিস? পৌষ মাথা নাড়ে, হালকা শব্দে বলল, চলে যাচ্ছে হেমু ভাই। একসাথে অনেকগুলো চোখ তাকালো ওর পানে। তৌসিফও তাকালো। মুখে তার বক্র একটা হাসি রেখা। ও জানতো এটাই হবে। পৌষকে এখান থেকে নেওয়া সহজ, যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তখন যদি বউকে ভয় ভাঙাতে বুকে আগলে নিত, তাহলে এক লাফে তৌসিফের মাথায় চড়ে বসত সে। তাই তো তখন রাগ দেখি বেরিয়ে এলো। এখন বউ উল্টো নিজেই রাজি। হেমন্ত কিছুটা ধমকের গলায় বদল, ফাজলামি করিস? যা ঘরে ব্যাগ রেখে আয়। পিহুস না, তোর আবার ব্যাগ রেখে আয় তো। পিহা দৌড়ে এগিয়ে এলো। ব্যাগ নিয়ে টানাটানি করলেও পৌষ দিল না। পৌষ ধমকায় গলায় বলল, আবার আসবো, আজ যাই, কাজ আছে একটু। শ্রেয়া তৌসিফের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো। অতঃপর জিজ্ঞেস করলো, তুই না বললি থাকবি? কাজ আছে ভাবি, না হয় থাকতাম। তৌসিফ পিঠা মুখে দিল। ইনিমিনি খাবে না আর। টেবিল ভর্তি হরেক রকমের পিঠা। বড় চাচা উঠে এলেন। পৌষের মাথায় হাত দিয়ে বললেন, কিছু নিয়ে রেগে আছিস আম্মা? থেকে জানা আজ। চোখ দুটো টলমল করে উঠল হঠাৎ। বড় চাচার অনুরোধ ভালো লাগলো না ওর। চাচার হাত ধরে পৌষ নরম সরে বলল, আবার আসবো তো। বেশি জরুরি?
চৈত্র এসে আপার বাহু জড়িয়ে ধরলো। জ্যৈষ্ঠ কোমরা মুখে দাঁড়িয়ে আছে পাশে। পিহা নাকমুখ লাল করে ফেলল। ইনিমিনি বুঝলো কিছু হয়েছে। নেমে আপার কাছে এসে হাঁটু জড়িয়ে ধরলো দুটো। তুতলানো শব্দে বলল, আপা, আপা, কি হয়েছে? চাচিরা তৌসিফের মাথায় হাত রাখতে সংকোচ করলেন। মুখে বললেন, বাবা যদি আজ। তৌসিফ সাধু রইল বটে। বলল, পোস্টার থাকলে আমার কোনো সমস্যা নেই। পৌষের বুকটা ফেটে কান্না পেল। পৌষ থাকলে নাকি ব্যাটার সমস্যা নেই? কেন নেই? থাকতে হবে সমস্যা। 100 বার থাকতে হবে। বউ থাকলে তুই বেটা কেন বউ ছাড়া থাকবি? হতাশ চাচিরা দ্রুত খাবার হাতে প্যাক করলেন। তৌসিফ যা পিঠা পছন্দ করে সব দিল সাথে। ফোন আসাতে তৌসিফ বিদায় জানিয়ে বের হলো। ও বের হতেই পৌষ ছাড়তে চাইলো ভাই বোনদের, কিন্তু তা বুঝি হয়? কান্নার রোল পড়ে গেল মুহূর্তেই। পৌষ শক্ত হাতে সামলালো, কিন্তু তৌসিফ এসেই ইনিমিনিকে কোলে তুলল। আল্লাহ মালু, সে কি বুঝলো তারা থামলো। তৌসিফের 2 গালে দুটো চুমু দিয়ে আদর লাগিয়ে বলল, দুলা ভাই থাতো না প্লিজ। গাড়ির এক কোণায় লেগে বসে আছে পৌষ। শেষবেলায় তাদের থাকাটা হলো না। ইনিমিনিকে কোনো একটা জাদু বলে বুঝ দিয়েছে তৌসিফ। পৌষ তার মুখে তালা দিয়ে সে কখন থেকে। মনটাও তার ভার হয়। লোকটা রেগে তার ওপরে। কথাবার্তাও ততটা বলছে না। শেষবার মনে হয় বুঝি সিট বেল্টটাও লাগালো। এই তো পৌষ তখনকার চোখ গরম করে এখনো বলতে অক্ষম। ঢোকিলে জানালা দিয়ে বাইরে উকি দিল ও। সারি সারি কাশফুল দেখা যাচ্ছে। অন্ধকারে অবশ্য ততটা দেখা গেল না। তৌসিফকে নিয়ে ঘুরতে মন চাইলেও পৌষ কথা বলল না। মনে তো সাহসটাই হচ্ছে না। এক মনে ড্রাইভিং করেছে তৌসিফ। তার নজর সড়কে একটুও হেরফের হয়নি। মনোযোগ সম্পূর্ণ ড্রাইভিংয়ে হলেও এ ধ্যান আছে পৌষের উপরে। চুপচাপ থাকায় মেয়ে পৌষ না। তখনকার ধমকে এখনও থমকে আছে ও। তৌসিফ ভেবে নিল বাসায় গিয়ে মানিয়ে নেবে। সেটা মুশকিল কিছু না অবশ্য। গাড়িটা বাড়ির সামনে থামতেই তৌসিফ নামলো। দারোয়ান এসে আগেভাগে পৌষের সাইডের ডোর খুলে দিতেই বেরিয়ে এলো পৌষ। সোজা হাঁটা দিল ওপরে। তৌসিফ সেদিকে নজর দিয়ে ফোন বের করে কাউকে কল লাগালো। কথা বলতে বলতে হাঁটা দিল উপরে। রুমে এসে পোশাক বদলে বারান্দায় চলে গেল পৌষ। শরৎকাল চলমান, শরতীয় বাতাসে বুনো একটা গন্ধ। বাড়িটার আশেপাশে গাছগছালিতে ভরপুর। কৃষ্ণচূড়া গাছটাই নজর কাড়ার মতো বটে। রাতের আকাশমানে তাকিয়ে পৌষ। মেঘগুলো ফুলা ফুলা। ঠান্ডা বাতাস বইছে হঠাৎই। বৃষ্টি বৃষ্টি একটা ভাবও বিরাজমান। তবে আদৌ বৃষ্টিপাত হবে কিনা বোঝা দেয়। ঠিক যেমন বোঝা দেয় তৌসিফ তালুকদারকে। এবছর কাশফুল দেখা হয়নি পৌষের। প্রতি বছরই এ সময় হেমন্ত সব ভাই বোন নিয়ে বিকেলে বেরিয়ে যায়। দুপুরে রোদ গড়িয়ে যখন বিকেল, তখন সন্ধ্যা অবধি ওর কাশবনে ঘোরে। পৌষের অবশ্য দিয়াবাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না, যা কোনোদিনে পূরণ হয়নি। ইনিমিনি এত দূর যেতে পারবে না। ওদের নিয়ে সর্বোচ্চ সারিঘাট অব্দি যাওয়ায় হেমন্ত। সেখানেই সারা বিকেল ঘুরে ওরা। খাল জাতীয় জায়গাটাই নৌকা ভাড়া করে চড়ে বেড়ায়। এবছর বুঝি ওই আনন্দটা মাথা চাপা যাবে। কথাগুলো ভাবতে ভেতরে ভেতরে চাপা শ্বাস ছাড়ল পৌষ। সম্মুখে রাখা কেদারের গা এলিয়ে বাহিরে তাকিয়ে রইল। পুকুর ভরা কচুরিপানা ছিল, যা আজ নেই। হয়তো তারা পরিষ্কার করলো। নৌকাটাও আজ একদম এক সাইডে কিনারায় বাঁধা। পৌষ ততটা ভাবলো না। দেখা যাবে তৌসিফকে কিছু বললে দিবে আবার এক ধমক। এমনিতেই লোকটা রেগে আছে। যদিও পৌষ নিজের দোষ স্বীকার করে, তবুও অবুঝ মনটা বড়ই লোভী। সে আহ্লাদে পেলেই আহ্লাদী হয়ে ওঠে। এই যেমন তৌসিফের প্রেমসুধা পানের পর থেকে তার মনে গভীর লোভ জাগ্রত হয়েছে। নিজের দোষ জানা সত্ত্বেও অভিমান জমেছে মনের কোণে। এই অভিমান তালুকদার বাড়ির ছোট ছেলে ছাড়া কেউ ভাঙতে পারবে না। কিন্তু কথা হলো তৌসিফ তালুকদার কি এত রাগ ভাঙবে? সে তো নিজেই টম্বস হয়ে ফুলে আছে। তৌসিফ রুমে ঢুকলো রাত 10টা নাগাদ। ক্ষুধা লেগেছে তার। কাল বাসায় গেস্ট আসবে, এই জন্যই মূলত দেরি হলো একটু। বউটা সে কখন থেকে তার অপেক্ষায় আছে। নিশ্চিত নিজেও খায়নি। অতটুকু তো তৌসিফ চেনে না বউকে। আজ আবার তার উপরে অভিমানও করেছে নিশ্চিত। মুখ দেখেই বোঝা যায়। তৌসিফ অবশ্য এই ব্যাপারে মাথা ঘামাবে না। বেয়াদবি করবা তো ধমক খাবা। মাছের মধ্যে ধমক খাওয়া স্বাস্থ্যকরের জন্য ভালো। এবং তৌসিফও খুব করে চায় তার বউ সুস্থ থাকুক। রুমে ঢুকবে ঠিকই, সেই সময় আবারও মুঠোফোনটা বেজে উঠল। ওর বিয়ে ইমু কল করেছে। রিসিভ করে কথা বলতে বলতে রুমে ঢুকে তৌসিফ। সারা রুম জুড়ে নীরবতা। তৌসিফ কানে ফোনটা ধরেই ডাকলো, হানি আর ইউ দেয়ার? উত্তর এলো না। তৌসিফ লাইন অন করে এদিক ওদিকে তাকিয়ে দেখল বিছানা খালি, ওয়াশরুমও খালি। ইমুকে গম্ভীর কণ্ঠে তৌসিফ বলল, কাল সকাল পর্যন্ত পার্লার কাল বাসায় পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, তুমি চলে এসো, কাজ আছে। এখন আর কল দিবে না। উত্তরে আসায় না করে খট করে কলটা কেটে দিল তৌসিফ। ফোনটা বিছানায় ছুঁড়ে পরনে থাকা শার্টের বোতাম খুলল দুটো। বারান্দায় যেতেই দেখা মিলল পৌষের। রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছে সে। দীর্ঘ শ্বাস ফেলে সেদিকে এগিয়ে এলো তৌসিফ।
ঘুমন্ত ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিজের অজান্তেই হাত চলে গেল ওর মাথায়। পৌষের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ক্ষীণ শব্দ করে ডাকলো তৌসিফ। তোতা পাখি উঠবে না? ডাকটা শুনল না। শোনানোর জন্য অবশ্য পৌষকে ডাকেনি। নিজে ওর পাশে এলিয়ে বসে আলতো হাতে বউকে টেনে নিল বুকে। অল্প ঘুমে থাকা পৌষ হয়তো কিছুটা সজাগ হলো। নাকে ঠেকালো তীব্র পুরুষালী গন্ধ। সেই বুকটার উপরে দিকে দুটো বোতাম খোলা। খোলা বুকে তখন লোম উকে দিচ্ছে, যা আশকারা তাই পৌষকে। সে মুখটা ঠেকায় উন্মুক্ত স্থানে, বুকে মুখ গুজে চুপ করে রয়। তৌসিফ বউকে নিজের সাথে জড়িয়ে ধরল, কিছুটা শক্ত করে, কিছুটা নরম হাতে। মৃদু মৃদু বাতাস বয়ে চলেছে তখন। নড়চড় নেই পৌষের। তৌসিফ অনুভব করলো বুকে থাকা নারীটিকে, যার চাওয়া পাওয়া অতি নগণ্য। ওর স্মৃতিতে চুমু দিল তৌসিফ। ডাকলো, পৌষ রাত। ওঠো, খাবে না? ক্ষুধা লেগেছে হানি? পৌষ চড়ে যেতে চাইলো, তবে তৌসিফ না ছাড়াই পৌষ বলে উঠল, ছাড়ুন, আমি রুমে যাই, আপনি খেয়ে আসুন। আমি খেয়ে আসবো মানে? তুমি খাবে না? না। কারণ? ক্ষুধা নেই। মিথ্যে কাকে বলেছ? সত্যি। চুপ। অতি ঠান্ডা থমক। পৌষ সরে যেতে চাইলো, তবে ছাড়লো না তাকে। এক টানে নিজের উপরে নিয়ে উঠে দাঁড়ালো তৌসিফ। রুমে নিয়ে ধপ করে ফেললো খাটেন। নরম তুলতুলে গতিতে। ব্যথার বটাও লাগলো না পৌষের। কিন্তু তৌসিফ যখন ওর উপরে চড়াও হলো, তখন একটু ব্যথা পেল বটে। তৌসিফকে নিজের উপরে দেখে মুখ ঘোরায় পৌষ। অনীহা তাও কি না তৌসিফের প্রতি। সেটা বরাবরই এক রাতে মানা যায়। তৌসিফের মানে না। ঘোরানো মুখটা হাত দিয়ে নিচের বরাবর করেও দৃষ্টি পৌষের চোখের দিকে। পৌষ বেশিক্ষণ তাকাতে পারল না। অবসরে বলল, উঠুন, ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাচ্ছ? কই, কাল রাতে তো এর চাইতেও বেশি ওজন সহ্য করেছ। লজ্জায় লাল রঙা হতে পারল না পৌষ। অতটা ভরসা সে না। তৌসিফ ওর এককালে হাত দিয়ে বলল, ভেজা নরম স্বর। তখনকার ধমকটা তোমার পাওনা ছিল পৌষ রাত। আশা করি তুমিও জানো। আমি তোমার কত বড় তা তো জানোই। সেই সুবাদেও তোমার আমাকে চোখ তুলে উঁচুবাচ্চ, তাও কিনা অমন ফালতু কথা বলার সাহস থাকা উচিত না। আর কি বলেছিলে? নাইটি। সিরিয়াসলি হানি, এতটা বছর নারী ছাড়া ছিলাম আমি। কখনো চরিত্রে খারাপ করিনি। অথচ এক রাত তোমার কাছে আসতে কি বললে তুমি? অনুমতি তো তুমি অনেক আগে দিয়েছিলে। আমি সময় দিয়েছি, তাতেও তবু তুমি তো এই কথা বললে আমাকে। স্বামীকে এইসব বলা কি বেয়াদবি না? আর বেয়াদবি করলে কি তোমাকে শাসন করার অধিকার নেই আমার? বাকি সব স্বামীদের মতো এখন তোমার কাছে নিচু হয়ে সরি বলতে পারছি না পৌষ রাত। ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। টলমলে চোখ দুটো তাকিয়ে রইল পৌষ। ওর দোষ তো ও জানে, তবু মনটা পড়টা বেইমানি দেখালো আজ। তৌসিফ যে এতটা হার্ট হয়েছে তাও বুঝতে পারেনি। বুঝলে অন্তত নিজে অভিমান করে থাকতো না। তৌসিফ ওর উপর থেকে সরে যেতে নিলেই পৌষ আটকালো। তৌসিফ অবশ্য ছাড়িয়ে নিল। বিছানা ছাড়তে নিলেই আচমকা পেছন থেকে জড়িয়ে ধরল পৌষ। পিঠে চুমুক দিয়ে ক্ষীণ স্বরে জানাই, সরি। তৌসিফ উত্তর দেয় না, অথচ ওর ঠোঁটে চোরা হাসি। তৌসিফের উত্তর না পেয়ে হতাশ হলো পৌষ। লোকটা কি বেশি রেগে আছে? পৌষ ওকে ছেড়ে সামনে এলো। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, ফ্রেশ হবেন না? তৌসিফ নিরুত্তাপ। ওর উদাসীন আঘাতে করে পৌষকে। ওর জামাই যে একটা দড়িবাজ, তা ধরতে পারে না পৌষ। তাই তো জামাইয়ের মন মানাতে এত কাজ করেছে। শার্ট খুলে দিয়েছে, হাঁটু করে বসেছে পৌষ। তৌসিফের শু আর মোচাও খুলে রেখে আছে। তৌসিফ ততক্ষণে ওয়াশরুমে টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে। পৌষ কপালে একটা। জামাই কিনা মান ভাঙাবে, উল্টো জামাইয়ের মান ভাঙাতে হচ্ছে পৌষের। তৌসিফ বের হতেই টাওয়াল এগিয়ে দিল পৌষ। নিজের চুলগুলো খোপা করে বলল, চলুন খাবেন। তৌসিফ ভাবলেশীনভাবে তাকিয়ে গাছেরা ভাবে বলল, তুমি যাও। পৌষ হতবাক হলো। এ কেমন মেয়েদের মতো যে? তেল না দিলে পৌষ বেরিয়ে গেল। তৌসিফ হতবাক হলো। বউ কি তাকে পাত্তা দিল না? কিছু কি এটা হলো? পাত্তা পেতে তখন বড়িয়া তৌসিফ তালুকদার ঠিকই, তার ছটপট করার হৃদয় শান্ত হলো। খাবার হাতে পৌষ এসেছে। টেবিলে বসে তৌসিফের হাত ধরে বসালো। মেখে মুখে তুলে দিল, তা তৌসিফ কিনল। পৌষ হতাশ, খুবই হতাশ। জামার পেয়েছে একখানা, পুরোই জমালক্ষ। খাবার শেষ হতেই নিচে খেয়ে রুমে এলো পৌষ। তৌসিফ আছোয়া হয়ে বিছানায় বসা। পৌষ চুপচাপ গিয়ে তার পাশে বসলো। লাইট অফ করে তৌসিফের পাশে শুতেই হঠাৎই টের পেল ওর পা দুটো কারো শক্ত পা দ্বারা বদ্ধ। মৃদু শ্বাস পেল পৌষ। তৌসিফ গম্ভীর স্বরে আদেশ করল, বুকে এসো। পৌষ মাথাটা বুকে রাখতেই তৌসিফ আচমকা বোম ফাটালো। কাল সোহার বিয়ে মেহেদির সাথে। পারিবারিকভাবে আপাতত বিয়ে সেরে তুলে দেব কাল। বাকরুদ্ধ হবতভম্ব বিস্মিত পৌষ। আচমকা খুশিতে সে এটাই হলো যে কথা বলার ভাষাই পেল না। রাত বিরতে এই খবর দিয়ে পৌষকে আক্কার মা চাক্কা বানিয়ে দিল তৌসিফ। খবর দিলেও সে অদ্ভুতভাবে। শিরোনাম বলে এখন বিস্তারিত বলছে না। আর নাই জিজ্ঞেস করার সুযোগ পেল পৌষ নিজে।
এত বড়সড় খবর দেওয়া মাত্রই পৌষ যখন ঝাটকা খেল তখনই তৌসিফ ওকে আটকে নিল, সাথে নিচে গালে আঙুল ছুঁয়ে দিয়ে নরম স্বরে আবদার জুড়ে দিল, তোমার আর্টিকেল গ্রহণ করা হচ্ছে হানি, এবার আমার আর্জি শোনাই। এই যেন কোনো মহা আহ্বান নিয়ে এলো তৌসিফ। পৌষ মুহূর্তেই বোকা বনে গেল। চঞ্চলা মনটা যখনই একের পর এক প্রশ্ন করতে চাইল তখনই বাধা পড়ল তৌসিফের বাহুর ভাঁজে। চঞ্চল মনে কন্যার মন প্রাণ দেহ জুড়ে তখন বয়ে গেল শুধু প্রেম আর প্রেম। পৌষ সাড়া দিল গভীরভাবে, সারাদিন ফটর ফটর করা পৌষ স্বামীর আদর পেয়েই নেতিয়ে যায়, ঠিক যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা লজ্জাপতি। গাছটা যাকে আলতো করে ছুঁয়ে দিতেই সে জুবে যাবে। তৌসিফ এই বিষয়টা খুব উপভোগ করে অবশ্য। বউটা তার এমন মুহূর্তে তাকে সাপোর্ট করে। পারি না যদিও সে কচু, তবুও সে যে সারা দেয় তাতেই বা কম কি। তৌসিফ কৃতজ্ঞ স্বামী, সে জানে তার বউয়ের মন কখন কি চায়। বাইরে আজ চাঁদ দেখা যাচ্ছে, তবে আবছা মেঘের মাঝে তারা আড়াল হয়ে আছে। শরৎকালেও এটা খুবই ব্যতিক্রম। এই শরীর ঝলসানো গরম, আবার এই বৃষ্টি, বিকেল হতে না হতেই মাতানো বাতাস। রাত হতে আবার তারা আদলে বদলায়। চারটা বেহায়ের ন্যায় হাঁ করে তাকিয়ে থাকে। আবহাওয়ার উষ্ণতায় যেন হাজারো প্রেমিক স্বামী তার প্রিয়তমার প্রেম সুতাপানে ব্যস্ত, তখনই চারটা উকি দেয়। তার নজর থেকে আড়াল হতেই বদ্ধ করে প্রেম নিবেদন ঘটে। বলা তো যায় না, জলছানো সেই রুটির মতো দেখতে ভরার চারটার যদি নজর লেগে যায়। ফিসফিস করে কানে শব্দ দিল পৌষের, চোখ দুটো লেগে আসতে চাইল বারবার, কিন্তু ও ঘুমানো গেল না। তৌসিফ দিল না তা অবশ্য। পৌষ মুষড়ে সরতে চাইল, লাভ হলো না। শক্ত বুকটার মাঝে সে খুব জটিলভাবে আটকে আছে। তৌসিফ আচমকাই ওর কপালে চুমু দিল। ছোট্ট একটা শ্বাস পেল তো পৌষ। তৌসিফ আদরে ভাবে জড়িয়ে ধরল ঠান্ডা উষ্ণ দেহটা। গভীরভাবে আলিঙ্গন করে আদর মিশ্রিত স্বরে জানতে চাইল, খারাপ লাগছে? হুম, ঘুমাওনি হানি? আচ্ছা, বলে বুকের মাঝে ঘুমাতে চাইল। তৌসিফ চেয়ে রইল ওর পানে। এতটা ভালো ওর কপাল তার যেন বিশ্বাসই হতে চায় না। ভাগ্য বড্ড সহায় হয়েছে ওর উপরে। প্রথমবার জীবনে ধোকা খেয়ে তৌসিফ কিন্তু মোটেও ভেঙে পড়েনি। পুরুষ মানুষ সে, শক্তভাবে গরম তার। সামান্য নারী ধোকা তাকে ভাঙাতে সক্ষম নয়। অথচ কপাল গুণে এই পোষ পেয়ে গেল ও। ছলনা, কপটতা বা কুলসিত মন কোনটাই তার নেই। সে প্রেম বোঝে, শুধু একাকিত্ব বোঝে। সবসময় তোতা পাখির মতো কথা বলা, পোষটা কোথায় চুপ থাকতে হবে তাও বোঝে। পিয়াসি থেকে একদম ভিন্ন তার বুকে থাকা তোতা পাখিটা। এমন না তৌসিফ তুলনা করে, আসলে তুলনা করা সম্ভব না। তবে ওই যে মস্তিষ্ক এটা বারংবার তৌসিফকে জানায় যে কতটা অন্ধকারে ছিল। টাকা পয়সা সুখ কি না না দিলে তবে ছলনাময়ী রইল না। মূলত তার সুখ সয়নি। তৌসিফ তাচ্ছিল্যের সাথে বলে উঠল, কুকুরের পেটে ঘি সয় না। আধঘুম থাকা পৌষের কানে ঢুকলো না। ঘুমটা যেন ফুস করে উড়ে গেল। টেনে কোনো মতো চোখটা খুলে বলল, আমি ঘুমাইনি, জেগে আছি, কি করব? আচমকা কথায় তৌসিফ ভ্রু কুচকায়। মস্তিষ্ক ধরতে পারে না হঠাৎ কি হলো। যখনই বুঝলো পৌষের কথা তড়িঘড়ি করে ওর মাথায় হাত বোলাতে লাগলো। তোমাকে বলিনি আমি হানি? আই ওয়াজ জাস্ট রিকল সামথিং, নাথিং রিলেটেড টু ইউ। ও ছোট্ট একটা উত্তর দিল পৌষ, যা সন্তুষ্ট করতে পারল না তৌসিফকে। ভেতরে আচমকাই খারাপ চিন্তা এলো। ভুল বুঝলো কি ওর ওকে? পৌষ উঠতে চাইতেই তৌসিফ পেছন থেকে ধরে। পৌষ আস্তে করে বলল, পানি খাবো? আমি দিচ্ছি। পাশ থেকে একটা গ্লাসে পানি ঢেলে দিতেই তৌসিফ জিজ্ঞেস করলো, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর দেওয়ার আগেই তৌসিফ লাইট জ্বালালো। অমনি হলদটে আলোয় জলজল করে উঠল চারিপাশ। চারিপাশে সাদা এবং সোনালি রঙের দেওয়ালটাই আভিজাত্য ফুটে উঠল। পৌষ এক পলক তাকিয়ে রইল। উঠবো? তৌসিফ সময় গড়াতে দিল না, ঝট করে বউটাকে কোলে তুলে নিল। কপালের মাঝখানে গম্ভীর একটি মিষ্টু চুমু এঁকে দিয়ে বলল, একটা খারাপ মানুষের কথা মনে পড়ছিল, তাই কথাটা মুখ দিয়ে বের হলো। এখন বলো, তোমার মনটা খারাপ দেখাচ্ছে কেন? আদর কম পড়লো নাকি? পৌষ মুখটা প্যাঁচার মতো করলো। তৌসিফ গলাটা জড়িয়ে ধরলো আচমকা। তৌসিফ বউকে শক্ত করে ধরে আছে। আচমকায় তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল ও। পৌষ গলা থেকে মুখটা সরিয়ে নিয়ে পুনরায় চুমু দিল জখম করা স্থানে। এক পাটি দাঁত বের করে হেসে আদর মিশে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে জামাই? চালক তৌসিফ মুহূর্তেই ধরে ফেলল কাহিনী। পৌষের গলায় নজর দিতেই দেখল লাল লাল ছোপ দাগ বসেছে। বউটার আদরে সে মন প্রাণ খুলেই করে, তাই বলে বউটা কি সুন্দর প্রতিশোধ নিল। তৌসিফ বিনিময়ে পৌষকে বুকে চেপে ওয়াশরুমে ঢুলতে ঢুলতে বলল, না তো খারাপ লাগছে না। তাহলে আরেকটা দেই? অসহায় চোখে তাকিয়ে রইল পৌষ। তৌসিফ ওর নাকটায় একটা চুমু দিয়ে বলল, একটা কেন, 100টা দাও, আমি তো পুরোটাই তোমার, একদম আপ টু টো। পৌষ লজ্জা পেল বটে। বেহায়া লোক লজ্জা দিল পৌষকে। পৌষের গলাটা জড়িয়ে রাখলো। মানে শব্দ শোনা গেল বাইরে।
গেল তার সাথে শোনা যাচ্ছে তৌসিফের পুরুষ শব্দে করা গুনগুন, যা ইহকালের একমাত্র শ্রোতা পৌষরাত হক তালুকদার। দুটো হাঁচি দিয়ে থামল পৌষ। রাত তখন প্রায় 12টার উপরে। চুলের তোয়ালা খুলে মাথা মুছে নিল পৌষ। তৌসিফ এখনও আসতে দেখে পৌষ বাইরে গেল। কিচেনে শুধু মাত্র একটা ট্রাউজার পরা তৌসিফ নাভির নিচে থাকা ট্রাউজারটা ডুরি দুটো ঢুলে আছে। পেছন থেকে পরে সুন্দর দেখাতে তাকে। হাতের মাসালগুলো ফুলে ফেপে উঠেছে। চওড়া কাঁধের সুন্দর পুরুষের মনটা আন্দোলিত হলো। বলে কয়ে একখানা জামাই তার। মনটা মাঝে মধ্যে চাই বয়সে বড় এই জামাটার কাঁধে ঝুলে থাকতে। এত মানুষ তাকে বান্দর বললেও সমস্যা নেই। আবার মাঝে মধ্যে মনটা চাই তৌসিফকে নিচে কোলে বসিয়ে রাখতে আর বলতে, আপনি সারাদিন এভাবেই থাকুন, আমি দেখবো আপনাকে মন ভরে। পুরুষের প্রেম ভয়ঙ্কর, তবে নারীর প্রেম ভুবন ভুলানো। এই যে মনের কহিলে এত এত প্রেম, কিন্তু পৌষ তা প্রকাশ করতে অপরাগ। বড়ই আফসোসের বিষয় এটা। এক পা দুপা করে এগিয়ে এলো পৌষ। পেছন থেকে গলাটা রাখলো তৌসিফের উন্মুক্ত পিঠে। তৌসিফের চলন্ত হাতটা তখনই থেমে। বুয়া আজ পৌষের জন্য রান্না করেনি। মূলত রান্নার ওই বুয়া আজ আসেনি। তার স্বামী অসুস্থ, 2 দিনের ছুটি চেয়েছে। কাল হয়তো চলে আসবে, তাই রান্না এখন তৌসিফই করে। নুডলসে মশলা দিয়ে তৌসিফ অনুভব করলো পিঠের গালটাতে। পৌষ আস্তে ধীরে রইসই নিজের শরীরটার ভারটাও তৌসিফের উপরে ছেড়ে দিল। তৌসিফ চুলার গাছটা একদম কমিয়ে দিল। পেছন থেকে হাত দিল পৌষকে, ধরল, অতঃপর নিজের কাছে এনে বুকে টেনে নিল। ভেজা চুলে হাত করিয়ে দিয়ে অতি যত্নে নরম স্বরে ডাকল, পৌষটা বেশি খারাপ লাগছে? দুর্বল দেখাচ্ছে হানি। মাথাটা গোল গোল ঘুরছে। উঠে তাড়াতাড়ি সব খোলা লাগলো। তপ্ত শ্বাস পেল তৌসিফ। আজ দুপুরে মেডিসিনটা মিস গেল। তৌসিফের একদমই খেয়াল ছিল না। আর পৌষ নিজে কোনোদিন সেদিন নিজের খেয়াল রাখবে না। পৌষ 2 হাতে জড়িয়ে রাখলো তৌসিফকে। পুরোটা তৌসিফ ওর ছোট বাহুতে আটে না, তাই যতটুকু পারলো হাত মেলে দিল। তৌসিফ একটা বড় প্লেটে নুডলস সার্ভ করলো। অতঃপর জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে? কোলে তুলে? পারবো তো। তৌসিফ মানল না অবশ্য। পৌষকে পাছে করে তুলে নিয়ে বলল, প্লেট হাতে নাও। হাত বাড়িয়ে নিল পৌষ। তৌসিফটা হাতা দিল রুমে। পৌষকে খাটে বসিয়ে নিজেও পাশে বসলো। চামচে নুডলস পেঁচিয়ে মুখে দিল পৌষ। ঝাল ওর পছন্দের, লোকটা জানে। সে তাই বোঝে ঝাল বানিয়ে দিয়েছে। তৌসিফের রান্নার হাত ভালো। পরবর্তী চামচটা তৌসিফের সামনের দিকে তৌসিফ মুখে তুলে খেয়ে নিল। খেতে খেতেই বলল, তোমার সাথে থাকতে থাকতে অভ্যাস আমারও না হয়ে যায় হানি। হলে হবে, আমার বডি নষ্ট হয়ে যাবে তো। হোক, তাতে কি? কাকে শো আপ করবেন আপনি? হ্যাঁ, কাকে দেখাবেন এই পেটানো শরীর? কি কথা বলেন না কেন? নিশ্চিত আপনার মধ্যে সমস্যা আছে, না হলে মেয়ে মানুষ আপনাকে দেখেই কেমন ইটিস পিটিস করতে চাইবে। তৌসিফ অবাক হলো। ও কি বলল? আর পৌষ কি বুঝলো? রাগে গপাগপ গিলছে নুডলস। তৌসিফ ভাবলো ওকে আর দিবে না, কিন্তু না, বউয়ের মতো মন তার বড়, তাই তো রাগ করে তার মুখের সামনে দিল। তৌসিফ খেতে খেতে বলল, বডিটা তো তোমার জন্যই ঠিক রাখি। চমকিত দৃষ্টি ফেলে তাকালো পৌষ। সন্দেহের চোখে তাকে জিজ্ঞেস করলো, মানে? বলেই শুরুত করে নুডলস টেনে নিল। ইস! তৌসিফ এহেন শব্দ করতেই পৌষ না বুঝে জিজ্ঞেস করলো, কি হলো? নুডলসটা খেতে নিলে তো? আমি নিতাম। ছোট ছোট চোখে তাকিয়ে পৌষ। তৌসিফ চামচে নুডলস তুলে পৌষের মুখে দিল। অতঃপর ওখান থেকে নিচে নিল। পৌষ এই কাহিনী সিনেমায় দেখছে, বাস্তবে অভিজ্ঞতা যে এতটা সুন্দর হবে তা ওর জানাই বাহিরে। চুপ করে ওর ঠোঁটে চুমু দিল তৌসিফ বলল, মেডিসিন খাবে কাল দুপুরে, আমি ব্যস্ত থাকলেও খেয়ে নিও। আর হ্যাঁ, তোমার ড্রেস কাল সকালে চলে আসবে। আপনি না বললেন বাসায় যাওয়া হবে? হবে তো, তাহলে আবার এসবের কি দরকার? 100 বার দরকার। আমার বউ সবচাইতে বেশি সুন্দর লাগবে। তার সৌন্দর্য আমি আজীবন দেখব, চোখ জুড়াবো। ঘোষ হাসলো, তবে একটু মুখে নিজের ভালোবাসাটা প্রকাশ করলো না। সব গুছিয়ে বিছানায় এলো তৌসিফ। পৌষকে বুকে নিতেই একেবারে ভাবলো বাচ্চার কথা তুলবে, কিন্তু পরক্ষণে ভাবলো এভাবে শুকনো মুখে বাবু চাইলে কেমন দেখায়। এত বড় একটা উপহার তো এমনি এমনি চাওয়া যায় না। তৌসিফ একটু বন্দোবস্ত করেই চাইবে। পৌষ ওর বুকে আঁকিবুকু করছে আঙুল দিয়ে। পৌষের তাড়নায় তৌসিফ বলে উঠল, উস্কানিমূলক ছোঁয়া দিচ্ছ তুমি হানি। পরে আমার দোষ দিও না কিন্তু। খারাপ লোক, আমি কি করলাম? পৌষ মুখটা ঝামটা মেরে সরতে চাইলো। বলতে লাগলো, একটু আগে কি করেছেন? হ্যাঁ, এখন বলছেন আবার? সরুন, ছাড়ুন আমাকে। ছাড়ুন বলছি, ধরবেন না। আরে আরে, কি কোথায় যাচ্ছ তোতা পাখি? এই দেখো আমি ভদ্রলোক হয়ে যাচ্ছি। আহা পৌষটা, আচ্ছা বাবা আর চালাবো না। কিসের কি পৌষ থাকবে না? এদিকে তৌসিফও ছাড়বে না। শেষমেশ ওর বুকের মাঝে আটকে পড়লো তোতা পাখিটা।
তৌসিফ সযত্নে তাকে বক্ষপিঞ্জরে ধরে মাঝে আটকে নিল। সকাল থেকে এই বিয়ের তোড়জোড় চলছে। জোয়া রুম থেকে বের হয়নি এখনো। সেদিকে অবশ্য তৌসিফ মাথা মারছে না। সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছে শুধু। তাওহিদ বা তৌফিকি আদৌ আসবে কিনা আসবে না তাদের ব্যাপার। তৌসিফ বলেছে। মিনুকে ডাক দিতেই ও এগিয়ে এলো। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, সুহাকে বল ওর জন্য শাড়ি পাঠিয়েছে মেহেদি, তাই কাল যেই লেহেঙ্গা এনেছে ওটা আজ না পড়তে। মিনু মাথা নেড়ে চলে গেল রুমে বলতে। রুমে বসে আছে সোহা শুনছে। ব্রিটিশরা নিয়ে তাকিয়ে রইল ওই শাড়িটার দিকে। লাল রঙের একটা জামদানি শাড়ি। কত বা মূল্য হবে এটার? ৫-১০ হাজার। অথচ সুহা বাসাতেই এর চেয়ে দামি পোশাক পরেছে। তার শাড়িগুলো ব্র্যান্ডের, কিন্তু এই শাড়ি থেকে বোঝা যাচ্ছে নিউ মার্কেট থেকে আনা। কোথায় বিয়ে দিচ্ছে তৌসিফ তাকে? কে সে যার বিয়ের জন্য বউকে এত দামি শাড়ি দেয়? সোহার গায়ে তুলবে তো দূর, ছুঁয়েও দেখবে না। এর আগে পুষতে টাকা সোহা জানালোও না কারো সারাদিনের খাটনির টাকা দিয়ে কেনা এই শাড়ি। হুট করে বিয়েতে এর থেকে দামি কিছু কেনার সামর্থ্য তার নেই। তার খুব শখের কিছু বিক্রি করে শাড়িটা সে কিনেছে। না হয় মাসের শেষের দিকে একজন চাকরিজীবী কোথায় পাবে টাকা? গোটাগোট পা ফেলে সোহার রুমে ঢুকলো সোজা তৌসিফ। এখনও রেডি হওয়ার সময় সে পায়নি। সোহার পরনে নিজের কিনে আনা দামি লেহেঙ্গা। তৌসিফ শুরুতেই ধমকে উঠল, বলেছিলাম না শাড়ি পরতে? মিনু বলেছে না মেহেদিরা চলে আসবে যে কোনো সময়, 10 মিনিট দিলাম শাড়ি পরে যেটা মেহেদি পাঠিয়েছে। তৌসিফের ধমকগুলো যেন গায়ে কাঠের মতো বরং ফুটল। সোহার বুকটা কেঁপে উঠল মুহূর্তের মাঝে। ঘর কাঁপানো যেন প্রতিটা শব্দ তার। শিউরে ওঠে সোহা, টলমল হয় চোখ জোড়া। তৌসিফ পাত্তা দিল না। সোহার বুকে সহসা সাহস জমা করল। শেষবারের মতো চেষ্টা করলো বিয়েটা আটকাবার। আমি বিয়েটা করতে চাই না, নিচে শব্দে বলল সোহা। তৌসিফ যেন কথাটা কানেই তুলল না। কেমন একটা চাহনি দিল, তারপর গমগমে গলায় বলল, তৈরি হও শীঘ্রই। আমি বলেছি মেহেদিকে বিয়ে করব না। দেখো কি পাঠিয়েছে আমাকে, এই শাড়ির মতো 3টে শাড়ি। আমার ড্রেস বিক্রি করলেও পাওয়া যাবে। তাহলে নিজের ড্রেস বিক্রি করে দাও। মানে মানে সেটাই বললাম, যেটা বললাম। আমি তৌসিফের মুখের কথাই উপর দিয়ে টপকে কোনো কাজ করলে ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় দিব না। হয় আজ মেহেদিকে ভদ্রমতো বিয়ে করাবে, নয়তো বাড়ি থেকে আউট। আর হ্যাঁ, যে ড্রেসের বাড়াই করছো সেটার উপযুক্ত কিনা ভেবে দেখো। আমি ঠাঁই না দিলে আজ কোথায় থাকতে ভেবেছ? সদরঘাটে গার্মেন্টসে চাকরি করে খেতে হতো। তখন এত তুলে তুলে ভাব থাকতো না। নীল দুনিয়া থেকে বের হও। কাঠ টাকায় পা মাটিতে রাখো না, ভেবে দেখো। কাঠখোট্টা গলায় কথাগুলো বলেই বেরিয়ে গেল তৌসিফ। মেজাজটাই যেন খারাপ হয়ে গেল ওর। মনে মনে বৃষ্টি একটা গালি দিতেও ভুলল না। প্যান্টের পকেটে হাত দিতেই দেখলো সিগারেটের প্যাকেটটা নেই। এবার বেজায় বিরক্ত তৌসিফ। মুখটা যেন বিতৃষ্ণা লেগে আছে। একটা শুকটান এখন দিতেই হবে। দুপটা পা ফেলে রুমে ঢুকে ড্রয়ারে হাতড়ে প্যাকেট নিল। লাইটার দিয়ে জ্বালিয়ে মুখে গোচা মাত্রই লম্বা একটা টান দিল। মুহূর্তেই নাকপুক দিয়ে গলগলিয়ে ধোয়া বের হলো। সবাইকে কাজে বুঝিয়ে দেওয়া হয়েছে, শীঘ্রই কাজেও চলে আসবে। মেহেদিরা আসলেই তৌসিফ আগে বিয়েটা পড়াবে। খাওয়া দাওয়া হাল হাতিকত জিজ্ঞেস করার বহুত সময় হবে। মাথাটা এলিয়ে দিল তৌসিফ। সাইড থেকে চিনচিন করেছে, তবে খুবই অল্প। হঠাৎ কারো কাশির শব্দ পেতে হাতে থাকা সিগারেটটার দিকে তাকালো তৌসিফ। খেয়াল করলো কাস্তে কাস্তে ওর দিকে তেড়ে আসতে পোষ। পরনে পাকিস্তানি একটা গারারা। উল্টে পড়বে নাকি উষ্টা খাবে সেই খেয়াল নেই। তৌসিফ মাথাটা তুলেই কোনো মতো শুধু বলেছে, উষ্টা খাবে তো হানি। কথাটা বলেই যেন আরও খেপালো সে তার হানিকে। এক ঝটকায় তৌসিফের কিছুটা উপরে উঠে এলো পোষ। ঝাঁচড়া গলায় বলে উঠল, আমি উষ্টা খেয়ে বুষ্টা হয়ে যাই, এরপর বুষ্টা হয়ে চাঁদের দেশে চলে যাই। সেখানে গিয়ে কাঁথা বানাই, সেই কাঁথা ফিক্কে ফিক্কে পৃথিবীবাসীকে পাঠাই। তাতে আপনার কি? হ্যাঁ। তৌসিফ যেই না চাইতেই সুনামি ডেকেছেন তাও খুব সহজেই বুঝে গেল। এলোমেলো চলে বউটাকে ঠাকুমার ছুরিতে ডাইনির মতো লাগছে। এই কথা অবশ্য বলা যাবে না, বললেই জাহাপনার হুকুম তামিল করে কর্তন হবে। তৌসিফ আবার কচিতে কচিতে বউকে সালাম দিয়ে চলে। এই যেমন এই মুহূর্তে বউ খাপাটে হয়ে আছেন, যেন এক মুহূর্তে সে হামলে দিতে পারে। তৌসিফের অবস্থায় শান্ত। সুন্দর সংসার করার এক মোক্ষম হাতিয়ার হলো চুপ থাকা। একজন আগুন চেয়েও অন্যজন পানি। আগুন কখনো আগুন নেভায় না, আবার পানিও কখনো পানিকে উদ্দীপনা সৃষ্টি করে না। তার একদমই নিটল। তাই তো হতে হবে বিপরীতমুখী। তৌসিফ আপাতত পানির ভূমিকায় আছে, কারণ বউ আছে আগুনের ভূমিকায়। এর কারণ অবশ্য যথাযথ। সিগারেটে খাওয়া পছন্দ করে না পৌষ। মেয়েটার কাছে উঠে যায়। তৌসিফও ততটা খাচ্ছে না। তবে মুখের তৃষ্ণা অথবা বহু পুরাতন অভ্যাস যাই হোক না কেন, সেটা নিবারক হিসেবে খুবই মধ্যমান্য সুকটান দেওয়া হয়। পৌষ যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তা কেউ জানতো?
জানলে বুঝি নিজের বউকে চাঁদে গিয়ে খ্যাত বানানোর মতো কাজে লিপ্ত হওয়ার মতো দুঃখ তৌসিফ দেয়? মোটেও দিত না। হঠাৎই হাতে টান পড়লো। তৌসিফ দেখলো পোষ ওর হাত ধরে টানছে সিগারেট নিতে। মুখ খুলে তৌসিফ শুধু জিজ্ঞেস করলো, আহা, এটা টানছো কেন? ফেলছি তো। ফেলবেন কেন? আমি খাবো, দিন আমাকে। আমি এখনই দিন, আমি খাই। দেখি কি এমন আছে যা আপনাকে টানে? কোন সুখ আছে এটাতে যা আপনাকে এটা ছাড়তে দেয় না? কি এমন মধু আছে এটাতে? বলুন আমাকে, দিন, আমিও খাবো, দেখবো আজ। মুখে বলতে বলতে সমান তালে টানছে পোষ। তৌসিফ জানে বউ তার কিছুটা তাচ্ছিরা, তাই তো ও ঝট করে আগের সিগারেট নিভালো। এক হাতে পোষকে আটকে রেখে অন্য হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে আস্তে করে বেরোলো। আচ্ছা রে বাবা, আর খাবো না। আমি কারো আপনার বাবা হব? বউ লাগি বউ, বউ যোগ রসৌ। বুঝেছেন? বুঝেছি। সিগারেট খাবো? দেওয়া যাবে না। কেন? হৃৎপিণ্ডটা হামলে দেবে। ও তাই নাকি? আহা, ইহা কিটা বলিলেন আপনি? ও মা, এ তো আজ প্রথমবার শুনিলাম। কি আশ্চর্য! আমি তো বিমর্ষিত হয়ে গেলাম। এই তরুণ, আমাকে এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? সিগারেটের হৃৎপিণ্ডটা হামলে দেয়, কি অবাক করা কথা! হায় তৌবা, 3বার তৌবা। এমন বিশ্রীভাবে সে পৌষকে ভাঙাবে তা কোষের কালেও ভাবেনি তৌসিফ। মুখটা চার টামড়া করে ব্যঙ্গ করে বসে আছে। যুক্তিগুলো খুব সহজে হজম করে চুপ করে তৌসিফ হাত বাড়ালো। পৌষের চুলে হাত দিতে নিলেই তড়াক করে সরে দাঁড়ালো পৌষ। একদম শটান হয়ে দাঁড়িয়ে পাংশুটে মুখ করে বলল, আজ আমার ধারের কাছে আসবেন না আপনি। যেদিন এই সিগারেট ছাড়তে পারবেন সেই দিন আসবেন। তৌসিফ উঠে দাঁড়ালো, ঠান্ডা স্বরেই বলল, আর খাবো না। এই কথা আপনি আগেও বলেছেন। কোথায় রেখেছিলেন? কণ্ঠে কাঁপা বোঝা গেল। বেইমানি চোখ দুটো ভরে উঠল। চোখ দুটো সমানতালে কেঁপেই যাচ্ছেন। তারা ভেঙে পড়ে কাছে যাইছে। হয় রাগ, না হয় অভিমানের। কোনো একটা কারণে এই দশা পৌঁছাতে। সঠিক কারণ তার জানা নেই। তৌসিফ মনোযোগ দিয়ে দেখল ওকে। অতঃপর এক হাত ধরে নিল। পোষ ঝাটকা দিয়ে সরাতে চাইলেও সরালো না। ও এতটুকু তো বুঝেছে পুরুষ মানুষ প্রত্যাখ্যান জিনিসটা ততটা পছন্দ করে না। আর সেই পুরুষ যদি হয় তৌসিফ তালুকদার, তাহলে তো কিছুই কেচ্ছাই খতম। তৌসিফ পৌষের হাতটা নিয়ে স্থান দিল নিজের বুকে। আর সময় নিয়ে অনুভব করলো তার সিস্টল ডায়াস্টল। কিছু যেতেই নম্রভাবে নিয়ে বলল, কথা দিচ্ছি আর খাবো না। যে কথা সেই রাখতে পারবেন না, সেই কথা দিয়ে কী লাভ? আচ্ছা, মাঝের মধ্যে খাবো না। সপ্তাহে একটা না, মাসে না। ও প্লিজ পৌষটা, বছরে একটা খাওয়া না খাওয়া একই কথা। পোষ খিটমিট করে বলতে লাগলো, কখন বলছি বছরে একটার অনুমতি দেব? ছাড়ুন হাত। তৌসিফ ছাড়ল না। পৌষের কোমর জড়িয়ে ধরে নিয়ে কিছু বলতে নিলেই পৌষ ওয়াক ওয়াক করে উঠল। তৌসিফ কিছু বলা বা করার আগেই পৌষ ওকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মুখে গন্ধ। তৌসিফ এ পর্যায়ে খুবই অসহায় বোধ করল। কি এক বউ তার, পুরাই পৌষ মাসের মতো। এই বৃষ্টি তো এই গরম। মেহেদিরা পৌঁছালো ঘন্টাখানিক দেরি করে। আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ যদিও আহত হয়নি, তবে মুরব্বী ধাঁচের 2জন বলাবলি করেছে। পথে বাধা যেহেতু এসেছে এই বিয়েতে, তাহলে না এখনোই ভালো। মেহেদি অবশ্য পাত্তা দেয়নি, তবে ওর বাবা মার চোখেও তখন আতঙ্কের ছাপ দেখা দিয়েছে। মেহেদি যেন দেখেও দেখে না। তৌসিফ ভাই তার জন্য অনেক করেছে। আজ যখন তার জন্য কিছু করার পালা, তখন মেহেদি পিছিয়ে থাকবে না। তার নিজের তো কোনো পছন্দই নেই, বিয়ে তো করেই, তাহলে তাকেই করুক যাকে তৌসিফ ভাই পছন্দ করে দিল। নিশ্চিত এর মধ্যে ভালো কিছুই আছে। ওরা সবাই ড্রয়িং রুম জুড়ে বসে আছে। তখনই দেখা মিলল তৌসিফের। রুম থেকে বের হচ্ছে। পরনে একটা তার সাদা সিম্পল পাঞ্জাবি, তবে হাতের কাছে করা বুকের দিকে আর হাতে মুখ ভরা তার তাড়ি দেখতে চমৎকার দেখালো। অতি সুন্দর একজন পুরুষে। তার কাছে যেন বড় বেশে থাকা মেহেদিও ফিকে। মেহেদি যদিও ততটা সাজসজ্জা করেনি, সাধারণত এক পাঞ্জাবি পরেছে। তৌসিফ বের হতেই পেছন পেছনে পৌষ বের হলো। কাজ ছাড়া একটা গাগরা পরে মাথায় হিজাব পরেছে সে। শ্বাস বলতে শুধু ঠোঁটে একটু লিপস্টিক। তৌসিফ না করাতে সাজাতে পৌষও মেনে নিয়েছে। তৌসিফ কাজীকে শুরুতেই বলল, বিয়েটা আগে হোক। কাজী মাথা নাড়লেন। একজন মুরব্বী বললেন, এত তারা কিসের বাবা, আগে তো। তৌসিফ গমগমে স্বরে বলল, কি মেহেদি, বিয়ে করবে না? জি জি ভাই, তাড়াহুড়ো করে বলে উঠল মেহেদি। তৌসিফ বাঁকা হেসে মিনুকে বলল, সোহাকে আন। মিনিট 2 যেতেই সোহার আগমন ঘটল। সেই কম দামি শাড়িটাই তার পরনে। তৌসিফ ফিরেও তাকালো না। মেহেদির পাশে ফাঁকা জায়গায় বসে তাকে বসানো হলো। সোহা শক্ত হয়ে রইল যেন। কাজে কবুল বলতে বলতেও সোহা তখন চুপ করে রইল। তখন পোষ এগিয়ে এলো, সোহার পাশে বসে হাতটা ধরল। ও জানে এই সময় কেমন লাগে। পোষটাও এমন দিন গিয়েছে, তার পাশে কেউ ছিল না, কেউ না। যারা এতিম তাদের আল্লাবাদে কেউ না। এই যে সোহা, ওরও কেউ নেই।
পৌষ সব খারাপ কিছু বলেই সোহার হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, কবুল বলে দিন আপু, উনি আপনার জন্য নিশ্চিত খারাপ কাউকে পছন্দ করবেন না। নিজের দায়িত্ব উনি যথাযথভাবেই পালন করবে। সরলমোলা পৌষ কথাটা বলতেই সোহার মুখে ফুটে কবুল বলল। ও জানে ওর আগে পিছে কেউ নেই, এই বিয়ে ওকে করতেই হবে। সোহা কবুল বলা মাত্রই মেহেদিও কবুল বলল। সকালে আলহামদুলিল্লাহ বলতেই তৌসিফ নিজ হাতে সবার আগে জামাই বউ অতপর একে একে সবার মুখে মিষ্টি করালো। তার মুখটাও হাসি হাসি। পৌষ চমকালো, খুব অবাক হলো। লোকটা গিরগিটি কিভাবে রং বদলালো? এতক্ষণ মুখটা কেমন ভারী ভারী করে রেখেছিল, অথচ এখন যেই না বিয়েটা হলো অমনি সে রং বদলাচ্ছে। বাকিরা অবশ্য চমকিয়েছে, বিশেষ করে মেহেদির বাবা মা। তারা যেন শো এসেছে। বলার বা করার কিছুই নেই। তাদের মতো মধ্যবিত্ত পরিবারের কেন নিজের সৎপন দিয়ে দিচ্ছে তৌসিফ, এর উত্তর তাদের জানা নেই, না জিজ্ঞেস করার সাহস আছে। খাওয়া দাওয়া হতেই সোহাকে বিদায় দেওয়া হলো। গলা ছেড়ে মিনু কাঁদল। সোহার পাথর বনে আছে, ওর সামনে অতি কম দামি একটা গাড়ি ভাড়া করা। জীবনে তার কোথায় মন নিল সে জানে না। মিনুকে শুধু বলল, কাঁদিস না, তোকে নিয়ে যাব। আপা চলি আপা, আজ চলিয়ে না। সোহা যেতে ঢিলেই আচমকা পৌষ এসে জড়িয়ে ধরল। সোহা চমকালো, তবে কথা বলল না। পৌষ শুধু বলল, মন দিয়ে সংসার করুন আপা। পৌষ যেভাবে এসেছিল সেভাবে সরে গেল। তৌসিফ আকবারের কথা বলেনি। ওদের বিদায়কালটা সাদামাটা ভাবেই হলো। তৌসিফ বিড়বিড় করে শুধু বলল, বালা টানল। পৌষ পাশ থেকে বলে উঠল, কি বললেন? কি আর বলবো, তাও ঠিক, মামাতো ভাই না আপনি আমার, আপনার কি বা বলার থাকতে পারে?